থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। থ্রিল চার্জারের নতুন সংযোজন। এখন আপনারা আমাদের সুপার থ্যাঙ্কস কিনে আমাদের সাপোর্ট করতে পারেন আরও ভালো ভালো গল্প আপনাদের শোনানোর জন্য। কমেন্ট বক্সে গিয়ে একেবারে ডান দিকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা আমাদের কন্ট্রিবিউট করতে পারেন নিজেদের সাধ্য মতন। ধন্যবাদ। নমস্কার, থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজকে আপনার জন্য নিয়ে এসেছি গোয়েন্দা রুদ্রপ্রিয়র আরও একটি রহস্য কাহিনী। আজকের গল্প কদর্য কুঞ্জ ভিলা, লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জি। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয়র চরিত্রে দীপম ঘোষ, মুখ্য ভূমিকায় বর্ণালী, দিব্যেন্দু দাস, পারমিতা, শুভধর, দিব্যেন্দু গোস্বামী, সুপ্রজা এবং আমি অভিক। শব্দ সংযোজনে দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবর্ণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গোয়েন্দা রুদ্রপ্রিয়র কাহিনী কদর্য কুঞ্জ ভিলা। গন্ধর্বপুরের অন্তর্ধান রহস্য সমাধানের পর রুদ্রপ্রিয় কিছুদিনের জন্য বিরতি নিয়েছিল। ওর উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছিল। ভাবতেই বুকের ভিতরটা হু হু করে ওঠে। একটা তাজা প্রাণ কিভাবে অকালে ঝরে গেল। সবচেয়ে বড় কথা, তিনি আমার বিশেষ পরিচিতা। শৈশবে বহুবার দেখেছি তাকে, তাই আমিও কটা দিন বেশ মনমরা হয়েছিলাম। ভাগ্যিস বৌঠান ছিল, না হলে এই মনোকষ্টের শেষ যে কবে হতো তা বলতে পারি না। তাই আমার বন্ধুবরকে মনে মনে ধন্যবাদ দিই। ভাগ্যিস বৌঠানের মতো একজন স্নেহশীলা নারীকে তার ছন্নছাড়া জীবনে সাদরে আমন্ত্রণ জানিয়ে এনেছিল। তাই বাড়িটাকে বাড়ি বলে মনে হয়। কোনো সমস্যায় পড়লে তার সমাধান হয়ে যায় চট করে। এক ছুটির দিন আমি বৈঠকখানার ঘরে বসে অতীতের স্মৃতিচারণ করছিলাম। রুদ্রপ্রিয়র দৃষ্টি যথারীতি খবরের কাগজের পাতায় নিবদ্ধ ছিল। এমন সময় বৌঠানের আসার শব্দে আসন্ন কুরুক্ষেত্র যুদ্ধের আঁচ পেলাম। বৌঠান ঘরে এসেই বন্ধুবরের চোখের সামনে থেকে খবরের কাগজটা এক ঝটকায় টেনে নিয়ে ঝাঁঝিয়ে উঠে বলল, হরিরামের জ্বর এসেছে। বাজারে না গেলে কি খাবে শুনে দুই বন্ধুতে? গড়ের মাঠের হাওয়া। সকাল থেকে খালি ওই একটা কাগজ সমানে পড়েই চলেছ। ঘুরিয়ে ফিরিয়ে সেই একই খবর এতবার করে পড়ার যে কি আছে, সত্যি বাপু আমি না বুঝি না। এই রে, এখনই শুরু হলো বলি। আমি আত্মরক্ষার অন্য কোনো উপায় ভেবে না পেয়ে সামনে রাখা একটা পুরনো পত্রিকা চোখের সামনে খুলে ধরলাম। ওদিকে বন্ধুবর সঙ্গে সঙ্গে বৌঠানের হাত থেকে কাগজটা কেড়ে নিয়ে সশব্দে পাশের টেবিলে রেখে ক্ষিপ্ত হয়ে বলল, দরকার হলে হাওয়াই খাবো। তুমি খবরের কাগজ পড়া নিয়ে খোঁটা দিও না প্রতিমা। আমার কাজ কেবল সংসারে সীমাবদ্ধ নয়, পেশার খাতিরে যথেষ্ট মাথা খাটাতে হয় আমায়, তা তুমি ভালো করেই জানো। বৃশ্চিক, আজ তোমাকেই বাজার করার দায়িত্ব দিলাম। ফিরিস্তিটা নিয়ে নিও তোমার বৌঠানের কাছ থেকে। শেষের কথাটা যে বৌঠানকে খোঁচা মেরেই বলা হলো তা বুঝতে আর বাকি ছিল না। বৌঠান চুপ করে থাকার পাত্রী নয়। কোমর বেঁধে জবাব দিতেই যাচ্ছিল, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ওপাশের কথা কিছু শুনতে পেলাম না। বাইরে কিসের একটা মিছিল যাচ্ছিল। রুদ্রপ্রিয়র দিক থেকে শুধু হ্যাঁ, কখন? নিশ্চয়ই। এই কয়েকটা শব্দ কানে এলো। আমি বেজার মুখে লম্বা তালিকা নিয়ে অনিচ্ছা সত্ত্বেও বাজারের দিকে রওনা দিলাম। কিন্তু আমার বারবার শুধু টেলিফোনের কথাটাই মনে পড়ে যাচ্ছিল। 1 ঘন্টার মাথায় বাজার সেরে যখন ঝোড়ো কাক হয়ে ফিরে এলাম, সিঁড়ির নিচ থেকেই রুদ্রপ্রিয় এবং বৌঠানের সাথে তৃতীয় কারো গলা পেয়ে বুঝলাম বৈঠকখানায় রুদ্রপ্রিয়র কাছে কেউ এসেছেন। 2 হাতে 2টো বাজারের ব্যাগ নিয়ে তড়িঘড়ি ওপরে উঠতে যাচ্ছিলাম। তারপর মনে হলো এভাবে যাওয়াটা ভালো দেখাবে না। তাই সৌজন্যতার খাতিরে বাজারের ব্যাগ দুটো সিঁড়ির নিচে একপাশে রেখে উপরে উঠে গেলাম। জানি হরিরাম পরে গিয়ে ঠিক নিয়ে আসবে। দামি আতরের মিষ্টি সুবাস ভেসে আসছিল। বুঝলাম যিনি এসেছেন তিনি বেশ বিত্তশালী এবং শৌখিন।
দরজার কাছে পৌঁছে দেখলাম একজন টকটকে ফর্সা, লম্বা চওড়া টাক মাথা ভদ্রলোক নতুন কেনা গদি আটা চেয়ারে বসে আছেন। সঙ্গে একজন বেঁটে খাটো চেহারার লোকও রয়েছে। আমি বৈঠকখানায় প্রবেশ করতেই রুদ্রপ্রিয় আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, ওর নাম বৃশ্চিক চট্টোপাধ্যায়। উনি একজন নাম করা সাহিত্যিক এবং আমার যোগ্য সহকারী। ভদ্রলোক নমস্কার জানিয়ে প্রশংসার সুরে বললেন, কি সৌভাগ্য! আপনার অনেক লেখা আমি পড়েছি, প্রত্যেকটা লেখাই অসাধারণ। আপনার সাথে পরিচয় হয়ে ভীষণ ভালো লাগছে। আমি নিজের প্রশংসা শুনে একটু ধন্যবাদ জানালাম। রুদ্রপ্রিয় ভদ্রলোকের পরিচয় দিয়ে বলল, উনি প্রফেসর জয়ন্ত উপাধ্যায়, পদার্থবিদ্যায় ডক্টরেট করেছেন। বৃশ্চিক, আমাদের পুরনো বাসস্থান ছাড়িয়ে একটু ভিতর দিকে কুঞ্জভিলার কথা তোমার মনে আছে? আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতে রুদ্র বলল, হ্যাঁ, উনি সেই কুঞ্জভিলার বর্তমান মালিক মিস্টার নিকুঞ্জ রায়ের ঘনিষ্ঠ মিত্র। উনি একটা বিরাট সমস্যায় পড়ে এখানে ছুটে এসেছেন। গত 3-4 দিন ধরে নিকুঞ্জবাবুর কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। প্রতিদিন ভোরে নিকুঞ্জবাবু প্রাতঃভ্রমণে যেতেন এবং ফেরার পথে বাজার করে বাড়িতে আসতেন। এই ছিল ওনার দৈনন্দিন রুটিন। আজকে তো শনিবার, গত তরশু অর্থাৎ বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে উনি আর বাড়ি ফেরেননি। মিস্টার উপাধ্যায় একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি থাকি শ্যামাচরণ স্ট্রিটে, ওখানেই আমার পৈতৃক বাড়ি। গতকাল রাতে হঠাৎ আমার কাছে বিনোদিনীর টেলিফোন আসে। আমি নিকুঞ্জ স্ত্রী আমাকে ফোন করে উৎকণ্ঠিত হয়ে বলল, জয়ন্তদা, গত 2 দিন ধরে উনি নিখোঁজ, কোনো হদিশ পাওয়া যাচ্ছে না ওনার। প্রতিদিনের মতো ওই দিনও তো উনি বাজারে ব্যাগ নিয়েই বেরিয়েছিলেন, কিন্তু বাড়ি ফিরে আসেননি। আমি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত সকলকেই ফোন করে খবর নিয়েছি, কিন্তু কোথাও উনি নেই। আপনি একবার থানায় জানান না, আমার একদম মাথা কাজ করছে না। শোনার পর আমি আমার কিছু পরিচিত বন্ধু মহলে, যাদের কয়েকজনের সাথে নিকুঞ্জের আলাপ ছিল, সেখানেও খবর নিলাম, কিন্তু কোনো হদিশ পাওয়া গেল না। পুলিশে ছুলে 18 খা, কোথাকার জল কোথায় গড়িয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তাই অনেক ভেবে চিন্তে রুদ্রপ্রিয় বাবুর কাছেই ছুটে এলাম। আমি জয়ন্তবাবুকে আশ্বাস দিয়ে বললাম, আপনি কোনো চিন্তা করবেন না, একদম সঠিক মানুষের কাছেই আপনি এসেছেন। বাতাসে বর্ষার আমেজ, ঠান্ডা বাতাস বইছে। বৌঠান ইতিমধ্যে সকলের জন্য কফি আর ভাজাভুজি নিয়ে এলো। রুদ্রপ্রিয় গালে হাত দিয়ে অন্যমনস্ক হয়ে কিছু একটা চিন্তা করছিল। জয়ন্তবাবু তাকে উদ্দেশ্য করে অনুনয়ের সুরে বললেন, আপনি নিকুঞ্জর কেসটা নিন রুদ্রপ্রিয় বাবু। বিনোদিনী সম্পর্কে আমার ভগ্নিপতি, অশোকের ছোট বোন, আমার বোনের ছোট ননদ। নিকুঞ্জ সম্পর্কে বোনের নন্দাই কুটুম বাড়ির সম্পর্ক আর কি, সেই সূত্রে নিকুঞ্জের সাথে আমার বন্ধুত্ব। রুদ্রপ্রিয় কিছুক্ষণ নীরবে থাকার পর মুখ তুলে বলল, বেশ জয়ন্তবাবু, আমি কেসটা নিলাম। আমাকে এখন একবার কুঞ্জভিলায় নিয়ে চলুন, আমার কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, চলো বৃশ্চিক, আমাদের বেরোতে হবে। তবে তার আগে অবশ্যই খাবারগুলো সদ্গতি করা দরকার, নইলে আবার কি যেন একটা বলতে গিয়েও থেমে গেল সে। যাই হোক, আমরা খাবারের সদ্ব্যবহার করে উঠে পড়লাম। জয়ন্তবাবু গাড়ি এনেছিলেন। বেলা 12টা নাগাদ কুঞ্জ ভিলার সামনে উপস্থিত হলাম। পুরনো পাড়া দিয়ে যাবার সময় অতীতের দিনগুলো মনে পড়ে যাচ্ছিল। আমরা গাড়ি থেকে নামতেই একটি দারোয়ান গোছের ছেলে এসে গেট খুলে দিল। ছেলেটির নাম রাজু। সে এ বাড়ির ড্রাইভার কাম কেয়ারটেকার। राजू और कोई आया था? বেঁটে খাটো লোকটি এতক্ষণে মুখ খুললেন। রাজু দুপাশে মাথা নেড়ে বলল, नहीं बाबूजी, और कोई नहीं आया। ওনার সাথে তখনও পরিচয় হয়নি। কুঞ্জ ভিলা এসে জানতে পারলাম ভদ্রলোক আসলে নিকুঞ্জ বাবুর সেক্রেটারি, নাম রজতেশ মিত্র। তবে চাল চলন, পোশাক আশাক অতি সাদামাটা, তাই ওনাকে দেখে কিছু বোঝা যায় না। আমার বেশ কৌতূহল হলো। আমি চাপা স্বরে রুদ্রকে বললাম, ভদ্রলোক নিকুঞ্জবাবুর সেক্রেটারি? কি ব্যাপার বলো তো ভাইয়া? নিকুঞ্জবাবুর তো বৃহৎ পারিবারিক ব্যবসা আছে, উনি তো শুনেছি স্বর্ণ ব্যবসায়ী। রুদ্রপ্রিয় নিচু গলায় বলল,
একদম ঠিক বলেছ, আমিও ঠিক একই কথাই ভাবছিলাম। জয়ন্তবাবুকে প্রশ্নটা আমিই করলাম। উনি বললেন, আসলে যোগ্য উত্তরসূরি আর অসৎ কর্মচারীদের হাতে পড়ে ব্যবসা যখন একেবারে লাটে উঠে যায়, তখন নিকুঞ্জ নাবালক ছিল। তারপর অনেক স্ট্রাগল করে কাঠখড় পুড়িয়ে একসময় ব্যবসাকে দাঁড় করাতে সক্ষম হয়েছে। ওর কঠোর পরিশ্রম আর তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা সেই উদ্দেশ্য সফল হতে পেরেছে। শৈশবে ওকে অনেক কষ্ট অবহেলার মধ্য দিয়ে কাটাতে হয়েছে। সেসব স্মৃতি কাহিনীর আকারে বইতে বাঁধিয়ে রাখতে চায়। আর সেই জীবন পঞ্জিকা লেখার জন্য একজন শিক্ষিত দক্ষ ব্যক্তির প্রয়োজন ছিল। সেই মতোই কাগজে বিজ্ঞপ্তি দিয়েছিল। আমি রজতেশকে ওর কাছে পাঠাই। রজতেশকে নিকুঞ্জর পছন্দ হয়, ওকে নিজের সেক্রেটারি হিসেবে নিযুক্ত করে। নিকুঞ্জ বলেছিল রজতেশ অত্যন্ত বিশ্বস্ত ছেলে, তাই অবসর সময়ে ও সোনার দোকানে হিসেব রক্ষকের কাজও করে। ওকে দায়িত্ব দিয়ে বেশ নিশ্চিন্ত হতে পেরেছে। ও তাই বলুন, তার মানে নিকুঞ্জবাবু সেক্রেটারি রজতেশ সত্যি বিশ্বস্ত এবং সজ্জন ব্যক্তি, কি বলেন জয়ন্তবাবু? জয়ন্তবাবু সে কথা সমর্থন করলেও রুদ্রপ্রিয়র আচমকা এ ধরনের প্রশ্নের অর্থ আমি বুঝতে পারলাম না। কথাটার মধ্যে কি কোনো প্রচ্ছন্ন ব্যঙ্গ লুকিয়ে আছে, নাকি রুদ্রপ্রিয় ওকে সন্দেহের তালিকা থেকে প্রথমেই বাদ দিতে চাইছে? ওর মনে যে কখন কি চলে তা বোঝার সাধ্য আমার নেই। রুদ্রপ্রিয় এরপর নিকুঞ্জবাবুর স্ত্রী বিনোদিনী দেবীর সাথে কথা বলতে চাইল। আমরা সকলে নিচের হল ঘরে বসেছিলাম। বিনোদিনী দেবী সেখানে প্রবেশ করে আমাদের নমস্কার জানালেন। আমরাও প্রতি নমস্কার জানালাম। মাঝারি উচ্চতার, ভরাট চেহারা, ভদ্রমহিলার বয়স আন্দাজ 50-এর কোটায়, কিন্তু চামড়ায় এতটুকুও ভাঁজ পড়েনি। এক ঢাল রেশমের মতো কুচকুচে কালো চুল পিঠ ছাপিয়ে কোমরের দিকে নেমে গেছে। তবে মাথায় যে কয়েকদিন চিরুনি পড়েনি তা দেখেই বোঝা যাচ্ছে। ওনার সাজ পোশাকে বেশ আধুনিকতার ছোঁয়া আছে। উনি একটা স্যাটিনের ফ্রিল দেওয়া দামি নাইট গাউনের উপর একটা শাড়িকে কোনোমতে জড়িয়ে আমাদের সামনে এসে বসলেন। সম্ভবত ওটা ওনার রাত পোশাক। তাড়াহুড়োয় পোশাক পরিবর্তন করার সময় পাননি। কেঁদে কেঁদে চোখ দুটো ফুলে গেছে, জবা ফুলের মতো টকটকে লাল বর্ণ ধারণ করেছে। বিনোদিনী দেবীর চোখে স্বচ্ছ সোনালি ফ্রেমের চশমা, সম্ভবত চোখে জল থাকায় ঝাপসা দেখছিলেন। আঁচলের খুঁটে চোখ মুছে বললেন, কোথা থেকে যে কি হয়ে গেল, আগে থেকে তো কোনো কিছুর আঁচও আমি পাইনি। দিব্যি সুস্থ স্বাভাবিক ছিলেন। আমাকে নিয়ে তো সামনের সপ্তাহে কেদারনাথও যাবেন বলে ঠিক করেছিলেন। টিকিটও তো কাটা হয়ে গেছে। উঠে চাবির গোছা নিয়ে হলের এক কোণে রাখা দেরাজ খুলে টিকিট বের করে দেখালেন ভদ্রমহিলা। তারপর ফের চোখের জল মুছে ধরা ধরা গলায় বললেন, জানেন, টিকিট কাটার পর থেকে খুব খুশিতে ছিল মানুষটা। আর সেই মানুষটাই কিনা প্রাতঃভ্রমণে বেরিয়ে এইভাবে কর্পূরের মতো উবে যাবে, এ তো আমার কল্পনারও বাইরে। সবচেয়ে আশ্চর্যের কথা হলো উনি কোনো খবরও তো দেননি। উনি বরাবরই একটু খামখেয়ালি প্রকৃতির। যদিও হুট করে খেয়ালের বশে কোথাও চলেও যান, অন্তত একটা খবর সেখান থেকে উনি দেন। এর আগেও যে এমন ঘটনা ঘটেনি তা তো নয়। আগেও কয়েকবার না বলে উনি চলে গেছেন, কিন্তু গন্তব্যে পৌঁছে উনি ফোন করেছেন। অথচ এবারে 3-3টে রাত পেরিয়ে গেল, উনি কোনো খবর দেননি। যথেষ্ট চিন্তার বিষয়। আমি যথাসাধ্য চেষ্টা করব। এখন নিকুঞ্জবাবুর ঘরটা একবার দেখতে চাই। ওনার ব্যবহার করা জিনিসপত্র সব ঠিকঠাক আছে তো? বিনোদিনী দেবী আমাদের দোতলায় একটা মাঝারি মাপের ঘরে নিয়ে গেলেন। ঘরটা সিঁড়ি বেয়ে উঠে ল্যান্ডিংয়ের এক পাশে। উনি বললেন, সব যেমনকার তেমনই পড়ে আছে, শুধু একটা জিনিস বাদে। পড়ার টেবিলে যে লাঠিটা দেখছেন, ওটা ওনার খুব শখের জিনিস।
লাঠিটা নিয়েই উনি রোজ প্রাতঃভ্রমণে যেতেন, কিন্তু সেদিন কিন্তু উনি সঙ্গে ওটা নিয়ে যাননি। আমার চোখ টেরিয়ে গেল লাঠিটা দেখে। নিজের চোখকে প্রথমে বিশ্বাস করতে পারিনি। তারপর মনে হলো, টাকা থাকলে কি না হয়, মানুষ চাঁদেও জমি কেনে। লাঠির গায়ে বাঁট আর রত্ন বসানো দেখে আমার সে কথাই মনে হলো। সোনার কাঠির গল্প রূপকথায় বহুবার শুনেছি, কিন্তু সোনার লাঠি স্বচক্ষেই প্রথম দেখলাম। ওদিকে রুদ্রপ্রিয়র দুই চোখের মধ্যেখানে ভ্রু কুঞ্চিত হয়ে উঠেছে। সে লাঠিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। তার মনেও যে তোলপাড় চলছে তা নতুন করে বলা বাহুল্য। পড়ার ঘরটা বেশ ছিমছাম সাজানো। কুঞ্জভিলার সর্বত্রই রুচিশীলতার ছাপ রয়েছে। পড়ার ঘর বা স্টাডি রুমটিও তার ব্যতিক্রম নয়। কাঁচের দেওয়াল আলমারিতে হরেক রকম বই থরে থরে সাজানো রয়েছে। টেবিলের একপাশে কলমদানি, পেন, পেন্সিল, নোটবুক, ফুল স্ক্র্যাপ সাদা কাগজের বান্ডিল, ছাইদান, পেপারওয়েট, ল্যাম্পশেড, মোমদান ইত্যাদি পরিপাটি করে সাজিয়ে রাখা আছে। রুদ্রপ্রিয় নোটবুক খুলে পাতা উল্টে কি যেন দেখছিল। আমি তখন ঘরের চারপাশটা ভালো করে তাকিয়ে দেখছিলাম। সন্দেহজনক কোনো কিছুই আমার চোখে পড়ল না। হঠাৎ লক্ষ্য করলাম রুদ্রপ্রিয় নোটবুকের একটা পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে এদিক ওদিক তাকিয়ে পকেটে পুড়ে ফেলল। বিনোদিনী দেবী ঘরের জানালাগুলো খুলতে ব্যস্ত ছিলেন। ঘরের ভিতরে একপাশে পর্দার তলা দিয়ে আরেকটা ছোট মতন ঘরের দরজা চোখে পড়ল। রুদ্রপ্রিয় সেদিকে পা বাড়াতেই মিসেস সেন বললেন, ওটা একটা ছোটোখাটো স্টোর রুম। খাটো দরজা, তাই সাবধানে মাথা নিচু করে আমরা সেই স্টোর রুমে প্রবেশ করলাম। ভিতরটা ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে। বিনোদিনী দেবী ঘরে ঢুকে অন্ধকার হাতড়ে আলো জ্বালালেন। যদিও ওই ঘরে চোখে পড়ার মতো কিছুই ছিল না। কতগুলো লোহালক্কর আর ভাঙাচোরা পুরনো জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। পুরনো চেয়ার টেবিল, টিনের তোবড়ানো বাক্স, লোহার ট্রাঙ্ক, ভাঙা সাইকেল ইত্যাদিতে ঠাসা। আমরা ঘর থেকে বেরিয়ে এলাম। স্টাডি রুমেও আর দেখার মতো তেমন কিছু বাকি ছিল না, তাই আমরা ওখান থেকে বেরিয়ে নিচের হল ঘরে গিয়ে সোফায় বসে পড়লাম। বিনোদিনী দেবী ঘরের দরজায় শিকল তুলে নিচে নেমে এলেন। জয়ন্তবাবু আর রজতেশ হল ঘরেই বসেছিলেন। বিনোদিনীকে বললেন, বিনু, আমি এবার উঠি, আমার বাড়ির ছাত্রছাত্রীদের আসার কথা আছে। রুদ্রপ্রিয় বাবু, আপনারা কথা বলেনি, পরে আবার দেখা হবে। জয়ন্তবাবু চলে গেলেন। সেক্রেটারি রজতেশকে রুদ্রপ্রিয় আবার আচমকা একটানা প্রশ্ন করে বসল। বলল, রজতেশবাবু, শুনলাম আপনি এই বাড়িতেই থাকেন, তা কতদিন ধরে আছেন এখানে? নিকুঞ্জবাবু কেমন মানুষ বলে আপনার ধারণা? আপনার কি মনে হয় নিকুঞ্জবাবুকে সত্যি নিখোঁজ হয়েছেন, নাকি কেউ তাকে অন্য কোথাও সরিয়ে দিয়েছে? শেষের প্রশ্ন দুটো শুনে আমি হতবাক হয়ে গেলাম। রজতেশবাবুও থতমত খেয়ে বললেন, স্যারের মধ্যে তো আমি কোনো পরিবর্তন লক্ষ্য করিনি। ওনাকে প্রথম থেকে যেমন দেখেছি, নিখোঁজ হওয়ার আগের রাতেও একই রকম স্বাভাবিকই ছিলেন। উনি এমনিতে মানুষ হিসেবে তো ভালোই, তবে একটু রকচটা আর খামখেয়ালি প্রকৃতির। আমি এখানে বিগত 8 মাস ধরে রয়েছি। তার আগে আমি একটা রঙের দোকানে হিসেব রক্ষকের কাজ করতাম, আর অবসর সময়ে টুকটাক সাহিত্য চর্চা। তবে গল্প কিংবা উপন্যাস লেখার দিকে আমার অতটাও ঝোঁক ছিল না। আমি একটু অন্যরকম লেখা লিখতে আগ্রহী, যেমন ধরুন কোনো কাহিনীর সমালোচনা, রিভিউ কিংবা সম্পাদকীয় প্রবন্ধ, এই ধরনের লেখা আর কি। একবার কি খেয়াল হলো, নিজের জীবন কাহিনী লিখতে বসে গেলাম। সেই শুরু। আমার লেখার হাত দেখে এক বন্ধু তার ঠাকুরদার জীবন পঞ্জিকা লিখে দিতে অনুরোধ করে। সেই কাহিনী বই আকারে ছাপা হয়। তার ঠাকুরদা বিখ্যাত ব্যারিস্টার ছিলেন, প্রচুর বই বিক্রি হয়েছিল। সেই ব্যারিস্টার দাদু অত্যন্ত খুশি হয়ে আমাকে খুব ভালো পারিশ্রমিকও দিয়েছিলেন। উনি রিটায়ার্ড, আরও কিছু বই বের করেছিলেন। বয়সের সাথে সাথে উনি শারীরিক ক্ষমতাটা হারিয়ে ফেলেছিলেন, হাত কাঁপত, তাই ওনার লেখাগুলো আমি লিখে দিতাম।
উনি আমাকে নিজের সেক্রেটারি করে নিয়েছিলেন। আমি আবার বাউন্ডুলের স্বভাবের, বিয়েটা করিনি। তাই উনি আমায় যে মাসোহারা দিতেন তাতে একা আমার দিব্যি চলে যেত, মাঝে মাঝে উপরি পাওনাও হতো। তারপর উনি শয্যাশায়ী হয়ে পড়লেন আর শেষে মারাও গেলেন। শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর ওনার ছেলেরা আমাকে আর থাকতে দিল না। বাক্স প্যাটরা নিয়ে একটা মেসে গিয়ে উঠলাম। আমার সেই বন্ধু উত্তম একটা ছুটির দিনে মেসে এসে আমাকে এই জয়ন্তবাবুর কাছে নিয়ে গেল। ও জয়ন্তবাবুর পুরনো ছাত্র। শুনলাম জয়ন্তবাবুর ঘনিষ্ঠ আত্মীয় জীবনী লেখার জন্য আমার মতো একজন লোকের খোঁজ করছিলেন। ব্যাস, ওনার মাধ্যমেই নিকুঞ্জ স্যারের বাড়িতে আমার স্থায়ী সেক্রেটারির কাজটা জুটে যায়। সেই থেকে এখানেই আছি। নানান কথাবার্তার মধ্যে হঠাৎ আমার চোখ চলে গেল হল ঘরের দরজার দিকে। সেখানে ভারী পর্দার নিচে এক জোড়া পা দেখতে পেয়ে সেদিকে রুদ্রপ্রিয়র দৃষ্টি আকর্ষণ করলাম। কেউ বাইরে দাঁড়িয়ে আমাদের কথাবার্তা শুনছে। রুদ্রপ্রিয় আমাকে ইশারায় নির্দেশ করল। আমি সঙ্গে সঙ্গে দরজার দিকে এগিয়ে তাকে খপাত করে ধরতে যেতেই সে আমাকে ধাক্কা মেরে চোখের নিমেষে ছুটে পালিয়ে গেল। তারপর রাস্তার দিক থেকে ধপ করে ভারী কিছু পড়ে যাবার শব্দ পেয়ে বুঝলাম ব্যাটা পাঁচিল টপকে পালিয়েছে। হতাশ হয়ে চলে আসছিলাম, হঠাৎ দরজার পাল্লার ফাঁকে এক টুকরো কাগজ চোখে পড়ল। বুঝলাম পালাবার আগে গুঁজে দিয়ে গেছে। কাগজটা টেনে বের করে রুদ্রপ্রিয়র হাতে দিতেই সেটা সে খুলে দেখল। সেখানে আঁকা বাঁকা অক্ষরে লাল কালি দিয়ে লেখা, বাবু সাবধান। রুদ্রপ্রিয়র ঠোঁটের কোণে অদ্ভুত হাসি খেলা করছিল, কিন্তু আমি আদৌ বুঝতে পারলাম না সেটা কি কোনো অদৃশ্য শত্রুর হুমকি চিঠি নাকি কোনো শুভ চিন্তকের সাবধান বাণী। রুদ্র বলল, এর দুটো অর্থ হতে পারে। প্রথমত, কুঞ্জভিলায় যে গোয়েন্দা লেগেছে তা অপরাধীরা জানতে পেরেছে, অর্থাৎ নিকুঞ্জবাবু নিখোঁজ হননি, ওনাকে কিডন্যাপ করে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। ওরা আশেপাশে কোথাও লুকিয়ে আছে, আমাদের আসতে দেখে বা খবর পেয়ে হুমকি চিঠি দিয়ে গেল। দ্বিতীয়ত, কেউ আমাদের আগাম সতর্ক করে হুমকি দিল। সেটা অপরাধীদের দলের কেউ হতে পারে অথবা সম্পূর্ণ অন্য কেউ তাদের অভিসন্ধি জানতে পেরে আমাদের সাবধান করে গেছে এবং সে এখনো আমাদের ভাবনা চিন্তার বাইরে রয়েছে। লেখার ধরন দেখে আমার দ্বিতীয় সম্ভাবনাটার কথাই মনে হচ্ছে। এর থেকে এটাই প্রমাণিত এরা সকলেই কুঞ্জভিলার আশেপাশেই রয়েছে। তার মানে নিকুঞ্জবাবু যদি অপহৃত হয়ে থাকেন তাহলে এখনো তিনি কলকাতাতেই আছেন। অন্যত্র সরিয়ে ফেললে এত তাড়াতাড়ি চিঠি পেতাম না। রুদ্রপ্রিয়র চিন্তাধারাই আলাদা। যে পর্যায়ে গিয়ে সে চিন্তাভাবনা করে সেখানে পৌঁছানোর সাধ্য আজ পর্যন্ত আমার কখনো হয়নি, ভবিষ্যতেও হবে না। রজতেশ বাবু লোকটা বেশ অমায়িক স্বভাবের। আমাদের নিজের ঘরে নিয়ে গিয়ে চা বানিয়ে খাওয়ালেন। ওনার ঘরটা ছোট হলেও বেশ সাজানো গোছানো, তবে ঘর না বলে একটা ছোটখাটো লাইব্রেরিও বলা যায়। বুক শেলফে সমসাময়িক স্বনামধন্য লেখকদের উপন্যাসের সাথে আমার লেখা দুটো নোভেল্লা স্থান পেয়েছে দেখে মনে মনে খুশি হলাম। অনেক বেলা হয়ে গিয়েছিল। আমরা চা খেয়ে কুঞ্জভিলা থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে হেঁটে যাচ্ছি, হঠাৎ ধাঁই করে একটা বড় পাথরের চাই রুদ্রপ্রিয়র ঠিক পায়ের কাছে পড়ল। একটু বেচাল হলেই মাথাটা একেবারে গড়িয়ে যেত। আমি শিউরে উঠলাম। সঙ্গে সঙ্গে ওপরের দিকে তাকিয়ে দেখলাম একটা মাঝপথে বন্ধ হয়ে যাওয়া অর্ধ সমাপ্ত অফিস বাড়ির দোতলার খোলা ছাদ থেকে পাথরটা নিচে এসে পড়েছে। পাথরটাকে যে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছুঁড়ে মেরেছে তাতে কোনো সন্দেহ নেই। তদন্তের প্রথম দিনেই বড় ধরনের হামলা হতে সচরাচর দেখা যায় না। পাথরটা ফেলে দিয়ে যে হামলাকারী পালিয়ে যাবে তার বলে দিতে হয় না। তবু দৌড়ে গেলাম এবং ওপরে ওঠাই সার হলো। যথারীতি কাউকে দেখতে পেলাম না, তবে আশ্চর্যের ব্যাপার হলো এবার আর পালিয়ে যাবার কোনো শব্দ পেলাম না। আমি ব্যর্থ হয়ে নেমে এলাম। রুদ্রপ্রিয় বলল, ও ওখানে কোথাও ঘাপটি মেরে আছে, চুনোপুটি ধরে কোনো লাভ নেই, বুঝলে? আমাদের পাকাল মাছের সন্ধান করতে হবে। আসলে হয়েছে কি,
আজ তাড়াহুড়োয় বন্ধুবর সঙ্গে করে অস্ত্রটি নিতেই ভুলে গেছে, তাই কেবল মগজাস্ত্রই কাজে লাগাতে হচ্ছে। এমন ভুল কখনো হয় না। আমরা আর বাস স্ট্যান্ডে না গিয়ে একটা ট্যাক্সি ধরে ফিরে এলাম। বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে তক্তপোষে শুয়ে বিশ্রাম করছি, এমন সময় আমার সেই পৃষ্ঠার কথাটা মনে পড়ে গেল, যেটা রুদ্রপ্রিয় নিকুঞ্জ বাবুর টেবিলে রাখা নোটবুক থেকে ছিঁড়ে নিয়েছিল। ওদিকের আবহাওয়া ঠিক জুৎসই না থাকায় রুদ্রপ্রিয় আমার পাশেই শুয়েছিল। ওকে সেই পৃষ্ঠার কথাটা জিজ্ঞেস করলাম। রুদ্র হেসে বলল, জগৎটা বড়ই অদ্ভুত, বুঝলে বৃশ্চিক, এখানে কেউ কারো নয়। কথাগুলো বলেই রুদ্র ওপাশ ফিরে শুয়ে পড়ল। বুঝলাম আর একটি কথা ওর মুখ থেকে বের করা যাবে না। আমিও চোখ বুজে শুয়ে রইলাম। যখন উঠলাম বিকেল গড়িয়ে গিয়েছিল। শুনলাম বৌঠান সন্ধ্যা পূজা দিয়ে পাশে মিত্তিরদের বাড়ি গেছে। ওখানে নাকি ওদের কোনো এক গুরুদেব এসেছেন। পরের দিন ঠাকুরের নামগান হবে। রুদ্রপ্রিয় এমনিতে এইসব গুরু বাবাজি সাধু সন্তদের একদম বিশ্বাস করে না। ওর মতে এদের মতো ঠকবাজ আর দ্বিতীয়টি নেই। কিন্তু এখন বলল, গুরুর আশীর্বাদে যদি উত্তপ্ত লৌহপিণ্ড একটু ঠান্ডা হয়ে গলে যায় তাহলে মন্দ হয় না, কি বলো বৃশ্চিক? তাহলে তোমার বৌঠানের মাথাটা যদি একটু ঠান্ডা হয় তো হোক, তাহলে রাত একটু নিশ্চিন্তে ঘুমোনো যাবে আর কি। আমি হেসে ফেললাম। হরিরামের জ্বরটা সকালের তুলনায় কম ছিল। সে আমাদের চা সিঙ্গারা দিয়ে গেল। আমরা কথাবার্তা বলছিলাম আর খাচ্ছিলাম। তার মধ্যে টেলিফোনটা আবার ঝনঝন করে বেজে উঠল। আমি ছুটে তক্তপোষ থেকে নেমে ফোনটা ধরলাম। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে রজতেশ ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলে উঠল, হ্যালো, কে? রুদ্রপ্রিয় বাবু বলছেন? না, বৃশ্চিক বলছি। আচ্ছা বৃশ্চিক বাবু, কুঞ্জভিলায় সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে। কেয়ারটেকার রাজু খুন হয়েছে। আপনারা শিগগিরই আসুন। রজতেশের কথা শুনে আমার কান মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। দুপুরে কুঞ্জভিলা থেকে বেরিয়ে আসার সময় রাজুকে দেখতে পাইনি। বিনোদিনী দেবী বলেছিলেন রাজু প্রতিদিন এই সময় পাশের লেকে স্নান করতে যায়। তাই রুদ্রপ্রিয় ঠিক করেছিল আজ সন্ধ্যের পর একবার গোপনে রাজুর সাথে কথা বলে আসবে। ও কুঞ্জভিলায় গত 10 বছর ধরে আছে, অনেক কিছু জানে। কিন্তু আমাদের সেই পরিকল্পনা ভেস্তে গেল। রুদ্রপ্রিয় হাতের তালুতে ঘুষি মেরে আফসোসের সুরে বলল, ইস বৃশ্চিক, আমার আগেই সাবধান হওয়া প্রয়োজন ছিল। রাজুর যে কিছু একটা হয়ে যেতে পারে সেটা আমার মাথায় একবারও এলো না। এতটা বুদ্ধি ভ্রংশ হয়ে গেল আমার। আমারও নিজের উপর রাগ হলো। আমাদের নির্বুদ্ধিতায় একটা তাজা প্রাণ চলে গেল। আমরা তখনই বেরিয়ে গেলাম। মিসেস বিনোদিনীকে এবার আরও ভেঙে পড়তে দেখলাম। ওনাকে যথেষ্ট বিধ্বস্ত মনে হলো। বাড়ির সব দেখভাল রাজুই করত। তাছাড়া নিজের কোনো সন্তান সন্ততি ছিল না বলে রাজুর উপর ওনার ভীষণ মায়া পড়ে গেছিল। ছেলেটা মাত্র 12 বছর বয়সে বাড়িতে এসেছিল। এখানেই তার কৈশোর কেটেছে। মাত্র 22 বছর বয়সেই তাকে এভাবে চলে যেতে হলো। বিনোদিনী দেবী কান্নাকাটি করছিলেন। বিলাপ করতে করতে বললেন, কোন পাপের শাস্তি ভগবান আমায় দিচ্ছে জানি না রুদ্রপ্রিয় বাবু। একদিকে আমার স্বামী নিখোঁজ, হঠাৎ ওই বাচ্চা ছেলেটাকে কোন অপরাধে এইভাবে নৃশংস করে হত্যা করা হলো। রাজুর পিঠে কেউ পিছন থেকে ছোড়া মেরে পালিয়ে গেছে। রাজুর মৃতদেহ বাগানের মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। মৃতদেহের অবস্থান দেখে রুদ্র বলল, রাজু সম্ভবত পাঁচিলের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। পিছন থেকে কেউ আচমকে এসে ছোঁড়া বিধিয়ে একেবারে এফোর ওফোর করে দিয়েছে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু সন্ধেবেলা রাজু বাগানে কি করতে এসেছিল? রুদ্র কিছু বলার আগেই বিনোদিনী দেবী বললেন, রাজু প্রতিদিন সন্ধ্যায় কামিনী ফুলের কুড়ি এনে জলে ভিজিয়ে রাখত। আমি কামিনী ফুল খুব ভালোবাসি, কিন্তু আমাদের পাঁচিলটা তো তেমন উঁচু না হওয়ায়
সব ফুল চুরি হয়ে যেত। তাই রাজু রোজ কুড়িয়ে এনে আমার ঘরে রেখে দিত। আজ সন্ধে পেরিয়ে যাওয়ার পরেও যখন রাজু ঘরে কুড়ি রাখতে এলো না, তখনই আমার মনটা কুগাইতে লাগলো। রান্নার মেয়ে অসীমাকে বাগানে পাঠালাম। কয়েক মিনিটের মধ্যে অসীমার আর্তনাদ শুনতে পেয়ে বাগানে ছুটে গেলাম। আর সেখানে গিয়ে দেখি রাজুর রক্তাক্ত দেহটা ভেসে যাচ্ছে রক্তে। তখনও দুঃখ ছিল। আমাকে দেখে কিছু একটা বলতে চাইলো, কিন্তু আর সম্ভব হলো না বলা। মুখে রক্ত উঠে ছেলেটা মারা গেল। কিন্তু মুখে কিছু না বলতে পারলেও দুটো আঙ্গুল তুলে নিম গাছের দিকে ইশারা করে কি যেন দেখালো। তারপর সব শেষ, সব শেষ। বাগানে আলো জ্বলছিল, তবে নিম গাছের দিকটা একটু অন্ধকারে ঢাকা। ওর পাশে পরপর রজনীগন্ধা, ইউক্যালিপটাস, পেঁপে, টগর, অপরাজিতা ইত্যাদি গাছগাছড়ায় ঠাসা। রুদ্র নিজের 5 ব্যাটারির বড় টর্চটা সাথে নিয়ে এসেছিল। সেটা জ্বালিয়ে সেদিকে এগিয়ে গেল। আমিও সাথে গেলাম। বিনোদিনী দেবী আর রান্নার মেয়ে অসীমা রাজুর মৃতদেহ আগলে দাঁড়িয়ে রইল, কিন্তু নিম গাছে বা তার আশেপাশে সন্দেহজনক কিছু চোখে পড়ল না। রুদ্রপ্রিয় আবার মৃতদেহের কাছে ফিরে এলো। সেখানে দাঁড়িয়ে নিম গাছের দিকে তাকিয়ে 2 আঙুল নেড়ে ইশারা করে দেখছিল। রাজু ওভাবে ইশারা করে ঠিক কি বলতে চেয়েছিল সেটাই বোঝার চেষ্টা করল, কিন্তু নিম আর রজনীগন্ধা ছাড়া আর কিছুই নজরে এলো না। এদিকে এত বড় একটা হত্যাকাণ্ডের কথা চারদিকে ছড়িয়ে পড়তে বেশিক্ষণ সময় লাগলো না। পুলিশকে জানাতেই হলো। তবে রুদ্রপ্রিয় থাকায় খুব বেশি ঝামেলা পোহাতে হলো না বিনোদিনী দেবীকে। পুলিশ রাজুর বডি তুলে নিয়ে চলে গেল। যাবার আগে ডাক পড়লে ওদের দুজনকে থানায় হাজিরা দিতে হবে সে কথা বলে গেল। দুপুরে আমরা যখন এ বাড়িতে আসি তখন অসীমা বাড়িতে ছিল না। রুদ্রপ্রিয় অসীমাকে প্রশ্নটা করতে এসে বলল, আসলে আমি আমার ভাইজিকে ভাইয়ের বাড়িতে দিতে গেছিলাম। প্রতি শনিবার আর রবিবার করে ভাইজিকে আমি বৌদিমণির কাছে নিয়ে আসি। বৌদিমণি মিষ্টুকে খুবই ভালোবাসে এবং রিসেন্টলি ইংলিশ মিডিয়াম স্কুলেও ভর্তি করে দিয়েছে। অসীমা বেশ সপ্রতিভ, কথাবার্তায় জড়তা নেই, মোটামুটি লেখাপড়া জানা মেয়ে। সঙ্গে এটাও বুঝলাম বিনোদিনী দেবী রাজু আর 7 বছরের মিষ্টুকে নিয়ে নিজের সন্তানের অভাব পূরণ করতে পেরেছিলেন। ভদ্রমহিলার জন্য সত্যিই খারাপ লাগছিল। আচ্ছা অসীমা, রাজুকে হত্যার ব্যাপারে তোমার কাউকে সন্দেহ হয়? প্রশ্নটা শুনে অসীমা হকচকিয়ে গেল। দুপাশে মাথা নেড়ে বলল, না স্যার, আমি আর কাকেই বা সন্দেহ করতে পারি। কিন্তু ওর চোখের ভাষা পড়তে রুদ্রপ্রিয়র বিন্দু মাত্র সময় লাগলো না। অসীমার কথায় যথেষ্ট খেদ ছিল। বন্ধুবরের সংস্পর্শে এসে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছিলাম, যার ফলে অসীমা যে কিছু একটা লুকোনোর আপ্রাণ চেষ্টা করছে সেটা ভালোই টের পেলাম। আচ্ছা বেশ, তা এই বাড়িতে তুমি কত বছর ধরে রান্না করছো? অসীমা চোখ নামিয়ে বলল, তা প্রায় 12-13 বছর হয়ে গেল। নিকুঞ্জবাবুর নিখোঁজের ব্যাপারে তুমি কি কিছু জানো? অসীমা ফের মাথা নেড়ে না বলল। কথাটা বলার সময় অসীমাকে স্পষ্ট ঢোক গিলতে দেখলাম। বিনোদিনী দেবী অন্দরমহলে চলে গেছিলেন। রুদ্রপ্রিয় অর্থপূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো, অর্থাৎ এবার আমার প্রশ্ন করার পালা। বন্ধুবর মাঝে মাঝেই আমার পরীক্ষা নেয়। যাই হোক, আমি প্রশ্ন করা শুরু করলাম। প্রথমেই জিজ্ঞেস করলাম, নিকুঞ্জবাবুর সাথে তোমার বৌদিমণির সম্পর্ক কেমন বলে তোমার মনে হয়? অসীমা এদিক ওদিক দেখে নিয়ে চাপা স্বরে বলল, আজকাল দুজনের মধ্যে আগের মতো তেমন আর ভালো সম্পর্ক ছিল না। গত 7-8 মাস ধরে
দুজনের মধ্যে গা ছাড়া ভাব লক্ষ্য করেছি। দুজনে আর এক ঘরে থাকতেন না। তবে হ্যাঁ, দাদাবাবু বৌদিমণিকে নিয়ে তীর্থে যাবেন বলে টিকিট কেটে রেখেছিলেন, কিন্তু কিন্তু কোত্থেকে যে কি হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে কথাগুলো বলল অসীমা। আমি মনে মনে চমকে উঠলাম। রুদ্রকে মিটিমিটি হাসতে দেখলাম, তবে তখনও যে চমকে যাবার মতো আরও কিছু বাকি ছিল তা অচিরেই টের পেলাম। রুদ্রপ্রিয় হঠাৎ অসীমাকে প্রশ্নবাণে জর্জরিত করে গম্ভীর হয়ে বলল, অসীমা, আজ কিন্তু আমি সত্যিটা না জেনে কিছুতেই এখান থেকে যাব না। রাজু হত্যার ব্যাপারে তুমি নিশ্চয়ই কিছু জানো, এবং সেটা তুমি আড়াল করার চেষ্টা করছো। আমার চোখে কিন্তু তুমি ফাঁকি দিতে পারবে না, সুতরাং যা জানো সব খুলে বলো। আমি ওই হত্যার ব্যাপারে সত্যি কিছু জানি না স্যার, বিশ্বাস করুন। আসলে আসলে তখন আমার অন্য একটা কথা মনে পড়ে গেছিল হঠাৎ করে, আর ওটাই আমি লুকোনোর চেষ্টা করছিলাম। বেশ, কি কথা ভাবছিলে সেটা নির্ভয়ে খুলে বলো। তোমাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। অসীমা ইতস্তত করতে করতে মাথা নিচু করে বলল, কি করে যে বলি স্যার, মানে ব্যাপারটা একটু অন্যরকম। মানে নিকুঞ্জ দাদাবাবু ইদানিং আমার সাথে। এটুকু বলেই অসীমা থেমে গেল। তার চোখ মুখ লজ্জায় লাল হয়ে উঠেছে। ইঙ্গিতটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হলো না। বুঝেছি অসীমা, তোমাকে আর কিছু বলতে হবে না, কিন্তু ওই যে রজতেশের ব্যাপারে তখন কি যেন বলছিলে, সেটাই বরং বলো। রজত দাদাবাবুর সব কাজ সামলায়। দাদাবাবু ওকে প্রায় কাজ দিয়ে এখানে ওখানে পাঠাতেন। বৌদিমণিও কিছু জিনিসপত্র কিনে মাঝে মাঝে রজতদার ঘরে গিয়ে দিয়ে আসতেন, বাপের বাড়িতে দিয়ে আসার জন্যে। সেটাই দাদাবাবু সহ্য করতে পারতেন না একদম। বলতেন জিনিসপত্র পাঠানোর বাহানায় কচি ছেলেটার সাথে বুড়ি বয়সে ফষ্টি নষ্টি করার তালে আছো, তাই না? এইসব ঘটনায় দুজনের মধ্যে দূরত্ব আরও বেড়ে গেছে। বৌদিমণি রজতদাকে নিজের ভাইয়ের চোখে দেখেন, আর দাদাবাবু তার উল্টোটা মনে করেন। নিকুঞ্জ দাদাবাবুর হাবভাব, কথাবার্তা সব বদলে গেছে স্যার। আগে একদম নিপাট ভালো মানুষ ছিলেন, কিন্তু গত কয়েক মাস ধরে একেবারে বদমেজাজি বেপরোয়া হয়ে উঠেছিলেন। স্বভাব চরিত্র একেবারে পাল্টে গেল। তারপরেই তো হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন। ঠিক আছে অসীমা, তোমাকে একটা কথাই বলার আছে। এখন কয়েকদিন এ বাড়ির বাইরে পা রেখো না। ভাইজিকে এখন এখানে আনার কোনো দরকার নেই। পরিস্থিতি স্বাভাবিক হোক তখন আবার বেরিও। এখন যা করবার রজতেশবাবুই করবেন। আমি বিনোদিনী দেবীকে সব বলে যাচ্ছি, আর নতুন কোনো খবর পেলে আমায় জানিও, কেমন? অসীমা সম্মতি জানিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। বিনোদিনী দেবীকে যা বলার বলে দিয়ে আমরা রাজুর ঘরে গেলাম। রাজুর ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও খোলামেলা। একটা সিঙ্গেল খাট, প্লাস্টিকের ছোট চেয়ার টেবিল আর আলমারি ছাড়া ঘরে তেমন কোনো আসবাবপত্র নেই। খাটের তলায় একটা লোহার ট্রাঙ্ক রাখা ছিল। রুদ্র সেটা টেনে বের করল। আমি টেবিলে রাখা টুকটাক জিনিসগুলো দেখছিলাম। একটা মাঝারি মাপের লেটার প্যাডের ভিতরে কলম গুজে রাখা দেখে আলগোছে সেটা টেবিল থেকে তুলে নিলাম। একটা ফাঁকা পাতায় পেনটা আটকে রাখা ছিল, তবে আরও কয়েকটা পাতা উল্টাবার পর একটা সাদা পাতার ভাঁজে কার্বন পেপার চোখে পড়ল। ওপরের পাতায় কিছু লিখে অর্ধেক অংশটা ছিঁড়ে নেওয়া হয়েছে। কার্বন পেপারের নিচের পাতায় সেই লেখার নীল ছাপ ফুটে উঠেছে। সেখানে লেখা, বাবু সাবধান। রুদ্রপ্রিয় ঠোঁটের কোণে ফের হাসির রেখা ফুটে উঠল। সে বলল, আমাদের ওপর যে অ্যাটাক হবে রাজু তা আগে থেকেই জানতো, কিন্তু ওর হাতে বেশি সময় ছিল না। তাই আমরা দুপুরে এখানে আসতে ও লেটার প্যাডে ওই কথাটুকু লিখে দরজার ফাঁকে গুঁজে দিয়ে কেউ দেখে ফেলার আগে পালিয়ে গেছিল। আমরা লেটার প্যাডটা সঙ্গে নিয়ে বাড়ি ফিরে এলাম। ফেরার পথে রাতে তেমন কিছু ঘটেনি। বাড়ি ফিরে দেখলাম বৌঠানের মেজাজ ফুরফুরে। মিত্তিরদের বাড়ি থেকে রাতের খাবার দাবার দিয়ে গেছে। আমরাও হাঁফ ছেড়ে বাঁচলাম। আজ যা কিছু তথ্য সংগ্রহ করেছি
রুদ্রপ্রিয় খাতা খুলে সেই সব পয়েন্টগুলো আদ্যপান্ত নোট করে নিল। আমি সব মিলিয়ে নিলাম। রুদ্রপ্রিয় দুপুরে আনা নিকুঞ্জবাবুর ডায়েরির পৃষ্ঠাটা আমার চোখের সামনে মেলে ধরে বলল, কিছু কি চোখে পড়েছে বৃশ্চিক? ভালো করে দেখিয়ে দেখো। আমি কিছুই বুঝতে পারলাম না। বার দুয়েক লেখার উপর চোখ বুলিয়ে নিয়ে বললাম, নিকুঞ্জবাবু তার জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা ডায়েরিতে লাল কালি দিয়ে লিপিবদ্ধ করে রেখেছেন, সেখানে আবার আলাদা করে কি চোখে পড়বে? কথাটা বলে রুদ্রর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। সে মুচকি হেসে বলল, লাল কালিতে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা লিখে রেখে গেছেন এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু লেখাটা যে দুরকমভাবে লেখা সেটা তোমার চোখে ধরা পড়ল না বৃশ্চিক? আমি বনে গেলাম, রুদ্র বলে কি? শেষে ধৈর্য রাখতে না পেরে জিজ্ঞেস করলাম, দুরকম লেখা মানে? মানে দুরকম হাতের লেখা। কোনো একজন ব্যক্তি সম্পূর্ণ ঘটনাটা লেখেননি। একটা লাইন টেনে দুটো লেখাকে আলাদা করে আমাকে বোঝাবার চেষ্টা করলো রুদ্রপ্রিয়। আমি এবার এক ঝলক তাকিয়ে বুঝতে পারলাম, সত্যি দুটো লেখা দুরকম। মাঝ বরাবর লাইন টানার ফলে লেখাটা দুটো অংশে বিভক্ত হয়ে গেছে। প্রথম অংশের 10-12টা লাইন সম্পূর্ণ অন্য একজন লিখেছেন, শেষের লাইনগুলো লিখেছেন নিকুঞ্জবাবু নিজেই। ভদ্রলোকের হাতের লেখা আমরা তার টেবিলে রাখা নোটবুকের বাকি পৃষ্ঠায় আগেই দেখেছিলাম, তাই চিনতে অসুবিধা হলো না। বেশ অবাক হবার মতো সন্দেহজনক বিষয় বটে। রুদ্র বলল, বৃশ্চিক, আমি নিশ্চিত যে এই ডায়েরিটা আসলে নিকুঞ্জবাবুর নিজের ডায়েরি নয়। আমি হতভম্ব হয়ে গেলাম রুদ্রপ্রিয়র কথা শুনে। অর্থাৎ এই ঘটনাটা দুজনেরই জানা। যার সাথে ঘটেছে সে কিছু অংশ লেখার পর বাকি অংশটুকু নিকুঞ্জবাবু নিজেই লিখেছেন। এখন স্বাভাবিকভাবেই কেন ওর প্রশ্ন উঠবে। দ্বিতীয় প্রশ্ন হলো, ডায়েরিটা তাহলে কার? অথচ ডায়েরির প্রথম পাতায় নিকুঞ্জ সেনের ডায়েরি লিখে তীর চিহ্ন দিয়ে নিচে অতীতের স্মৃতি লেখা। রুদ্র বলল, নিকুঞ্জবাবু সম্পর্কে আরো বিশদ জানা দরকার। অসীমার কথা অনুযায়ী বিগত 12 বছর ধরে চেনা মানুষটার আচার আচরণ, কথাবার্তা হঠাৎ করেই বদলে গেছে গত 7-8 মাস ধরে। এমনকি তার চরিত্রহানিও ঘটেছে। রজতেশের চোখে কোনো পরিবর্তন ধরা পড়েনি, যেহেতু সে অনেক পরে এ বাড়িতে এসেছে। এদিকে বাজারে নিকুঞ্জবাবুর যথেষ্ট সুনাম আছে, সকলেই তাকে সমীহ করে চলে। এমন একটা প্রভাবশালী মানুষ যতই খামখেয়ালি হন, তিনি হঠাৎ কেন সাত করে বেমালুম নিখোঁজ হতে যাবে বলতে পারো বৃশ্চিক? রহস্য, বুঝলে, রহস্য, গভীর রহস্য আছে। ওদিকে রাজু তার মৃত্যুর মুহূর্তে নিম গাছের দিকে 2 আঙুলের ইশারা করে কিছু বোঝাতে চেয়েছিল। এক্ষেত্রে ধরে নিলাম রাজু নিম এবং রজনীগন্ধা পাশাপাশি দুটো গাছকেই বোঝাতে চেয়েছে। তাহলে প্রশ্ন উঠবে, গাছগুলোতে সন্দেহ করার মতো কিছুই ছিল না। তাহলে রাজু কি বলতে চেয়েছিল? একটা প্রশ্নের উত্তর দাও বৃশ্চিক। প্রশ্নটার মতো উত্তরটাও খুবই সরল। কাউকে যখন হত্যা করা হয়, মৃত্যুমুখে পতিত হবার সময় পাশে যদি তার কোনো আপনজন থাকে, তাহলে তাকে ইশারায় কি বলতে চাইবে বলে তোমার মনে হয়? আমি চমকে উঠলেও দৃঢ় আত্মপ্রত্যয়ের সাথে বললাম, হত্যাকারী বা খুনির নাম। একদমই তাই। রাজুও ওর আপনজন বিনোদিনী দেবীকে ইশারায় ওর হত্যাকারীর নামটাই বোঝাতে চেয়েছিল। যেহেতু শেষ মুহূর্তে কথা বন্ধ হয়ে গেছিল, যদি নিম গাছটাকে ধরি, সেখান থেকে নিমের নি অক্ষরটা বেরিয়ে আসছে। আবার যদি নিম আর রজনীগন্ধা দুটো গাছকে একসাথে ধরি, তাহলে নীর শব্দটা পাওয়া যাচ্ছে। এগুলো কারো নামের আদ্যক্ষর হতেই পারে, যেমন নিমের নি থেকে নিকুঞ্জ আসছে। তবে রাজুর ইশারা কিন্তু দুটো অক্ষর চিহ্নিত করছে, নিমের নি আর রজনীগন্ধার র, অর্থাৎ আততায়ীর নামের প্রথম দুটো অক্ষর নীর। সুতরাং আমাদের সবার আগে সেই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যার নামের মধ্যে ওই দুটো অক্ষর আছে। আর আমি হলফ করে বলতে পারি সেই ব্যক্তি আমাদের হাতের নাগালের মধ্যেই আছে, শুধু তাকে চিনে নিতে হবে। এখন খেয়ে দিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে একবার লোকাল থানায় যাব, দারোগাবাবুর সাথে কথা বলে চলে যাব নিকুঞ্জ ভিলায়। আমি স্তম্ভিত হয়ে গেলাম। এমন চুলচেরা বিশ্লেষণ কেবল আমার বন্ধুবরের পক্ষেই সম্ভব। তবে ওই তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ো কথাটার জন্য কোনো আলাদা ব্যাখ্যার প্রয়োজন হয় না। রুদ্রর কিসের এত তাড়া তা বৌঠানকে দেখলেই বোঝা যায়।
আমি অযথা গলা ঝাড়তে ঝাড়তে পোশাক পরিবর্তন করার জন্য ঘরে ঢুকে গেলাম। রুদ্রপ্রিয়র মতিগতি বিশেষ সুবিধার নয়। হরিরাম সামনে না থাকলে হয়তো এখনই। মনে মনে হিংসে হলো। ঠিক করলাম আমিও এবার বিয়ে করব। রাতে খাওয়া দাওয়ার পর শুতে চলে গেলাম। তুলোর বান্ডিলটা বালিশের কাছে রেখে দিলাম যথাসময়ে কানে গোজার জন্য। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সে খেয়াল ছিল না। এক ঘুমেই সকাল হয়ে গেল। সেদিন আর বইয়ের দোকানে যাওয়া হলো না। রুদ্রপ্রিয়র সাথে প্রথমে থানায় গেলাম। ভিতরে প্রচণ্ড ভিড়, কিসের যেন জটলা হয়েছে। রুদ্র তাই একাই গেল, আমি বাইরে বসে রইলাম। কিছুক্ষণ পর রুদ্র বেরিয়ে এসে বলল, সব ব্যবস্থা হয়ে গেছে, চলো এবার আমরা কুঞ্জ ভিলায় রওনা দিই। সকালে রোদ পড়ে কুঞ্জ ভিলার বাগানের গাছপালাগুলো ঝলমল করছে। আমরা বাগানের সেই অংশে গিয়ে দাঁড়ালাম গতরাতে যেখানে রাজুর মৃতদেহ পড়েছিল। সেই নিম আর রজনীগন্ধার গাছগুলোর সামনেও গেলাম। দিনের আলোয় খুঁটিয়ে খুঁটিয়ে গাছগুলোকে দেখে রুদ্রপ্রিয় বলল, আমি নিশ্চিত রাজু কারণ আমি প্রথম দুটি অক্ষর বোঝাতে ওই গাছ দুটোকে আঙুলের ইশারে দেখিয়েছে। তারপর সেই পাঁচিলের কাছে গেলাম যেখান দিয়ে রাজু গতকাল দুপুরে পালিয়ে গেছিল। রুদ্রপ্রিয় পাঁচিল ডিঙিয়ে রাস্তায় নেমে এদিক ওদিক দেখতে লাগলো। আমিও পাঁচিল টপকে নেমে পড়লাম। পিছন দিকটাও ঝোপঝাড়ে, এদিকের বাড়িঘরগুলো একটু দূরে। রাজু যে ওই ঝোপের ভিতরেই লুকিয়েছিল তা বোঝা গেল। রুদ্রপ্রিয় হঠাৎ একটা বাড়ির দিকে দৃষ্টি আকর্ষণ করে বলল, ওই দেখো বেসিক, সেই নতুন অফিস বাড়িটা যেখান থেকে পাথর ছোঁড়া হয়েছিল। এরপর আমাকে কিছু না বলেই রুদ্রপ্রিয় খোয়া বিছানো এবড়ো খেবড়ো রাস্তা ধরে ওই বাড়িটার দিকে এগিয়ে যেতে লাগলো। আমিও ওকে অনুসরণ করে হাঁটতে শুরু করলাম। কিন্তু বাড়িটার কাছাকাছি পৌঁছতেই কোথা থেকে ছোড়া হাতে একটা লোক রুদ্রর সামনে এসে উদয় হলো। আমি তখনও কিছুটা পিছিয়ে ছিলাম। আমার পায়ের কাছে রাস্তায় একটা সুচালো ভারী ইঁট পড়েছিল। সেটা তুলে সজোরে লোকটার হাত লক্ষ্য করে ছুঁড়ে দিলাম। ছোড়াটা খসে পড়ে গেল। আমার অব্যর্থ টিপখানা দেখে মনে মনে খুশি হলাম। রুদ্রপ্রিয় লোকটার কলার ধরে আমার দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে বলল, ডিস্ট্রিক্ট, এদের নাটের গুরুকে খুঁজে বের করার দায়িত্ব আমি তোমাকেই দিলাম। এমন সময় অনেকগুলো গুলি ছুটে এসে লোকটাকে ঝাঁঝরা করে দিয়ে বেরিয়ে গেল। পথ চলতি লোকেরা ভয়ে ছত্রা খান হয়ে ছুটোছুটি শুরু করে দিল। গুলিটা যে কোন দিক থেকে এসেছিল ঘটনার আকস্মিকতায় আমরা কেউই তা খেয়াল করিনি। ওদের দলেরই কেউ তাদের দলপতির নির্দেশে লোকটাকে খতম করে দিল। কিছুক্ষণ পর পুলিশ এসে লোকটার বেওয়ারিশ লাশটা তুলে নিয়ে গেল। সেই অর্ধ সমাপ্ত অফিস বাড়িতে সার্চ করার ব্যবস্থা করা হলো রুদ্রপ্রিয়র নির্দেশে। কিন্তু সেখানে কতগুলো ভাঙা কাঁচের গেলাস আর বোতল ছাড়া অন্য কিছু পাওয়া গেল না। জানো তো রুদ্র, আমার মনে হয় ওই অফিস বাড়িতে বসেই নেশা ভাঙ করেছে, তারপর রাতারাতি সদল বলে পাত্তারি গুটিয়ে পালিয়েছে, সম্ভবত পাথর ছুঁড়ে ব্যর্থ হবার পর। তবে গোপনে যে কুঞ্জ ভিলার উপর নজরদারি বহাল রেখেছে তা আজকের ঘটনায় স্পষ্টতই প্রমাণিত। তোমার হিসেবে কোনো ভুল নেই বেসিক, এবার বাকি কাজ তোমার। আমি ততক্ষণে কুঞ্জ ভিলায় গিয়ে আরও একবার নিকুঞ্জবাবুর ঘরটা সার্চ করে আসি। আমি এক পায়ে খাড়া ছিলাম। আসলে অব্যর্থ টিপ যাচাইয়ের পর থেকে আমার নিজের উপর বেশ আস্থা এসে গেছে। রুদ্রপ্রিয় চলে যাবার পর অকুস্থলে দাঁড়িয়ে কিভাবে এগোবো ভাবছি, এমন সময় কুঞ্জ ভিলার পিছনে একটা নলকূপের পাশে থাকা উঁচু ঢিপির দিকে আমার চোখ চলে গেল। গোটা বাড়িটাই মাঝারি উচ্চতার প্রাচীর দিয়ে ঘেরা। আমি পাঁচিল টপকে নলকূপের দিকে এগিয়ে গেলাম। হিসাব করে দেখলাম পাঁচিল থেকে প্রায় 24-25 পা ফেলে নলকূপের কাছে পৌঁছতে হবে। ঢিবির মাটিটা খোঁড়া হয়েছে তা বোঝা যাচ্ছিল। কাছে গিয়ে দেখলাম ঠিক তাই, জায়গাটা খুঁড়ে নতুন করে মাটি ফেলা হয়েছে এবং কাজটা গত 2-1 দিনের মধ্যেই করা হয়েছে। এদিক ওদিক দেখতে দেখতে একটা পুরনো ভাঙাচোরা ফোয়ারার কাছে
এক পাটি হাওয়াই চটি পড়ে থাকতে দেখলাম। চটিটা এ বাড়ির কারো কিনা ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল গত রাতে রাজুর ঘর থেকে বেরোবার সময় বাইরে জুতো রাখার শেলফে ঠিক এরকমই একটা হাওয়াই চটি দেখেছিলাম। এক পাটি রাখা ছিল, সুতরাং মাটিতে পড়ে থাকা চটিটা যে রাজুর পায়েরই এক পাটি চটি সে ব্যাপারে আমি শতকরা 100% নিশ্চিত হতে পারলাম। এমন সময় রুদ্রর গলা শুনে পিছন ফিরে তাকালাম। রুদ্র বলল, থামলে কেন বৃশ্চিক? বেশ এগোচ্ছিল তো। তোমার বুদ্ধিতে যে শান পড়েছে এই ঘটনায় তা প্রমাণিত। আমাদের পরবর্তী পদক্ষেপটা তাহলে কি হতে চলেছে বৃশ্চিক? মাথা চুলকে বললাম, এবার বাকিটা তুমি সামলাও, আমি আর মাথা ঘাটাতে চাই না। এত সহজে ছাড়ছি না তোমায়। এখন বলো তো ঠিক কী কারণে নলকূপের গোড়ার মাটি খোঁড়া হয়েছে? কি মনে হয়? নিশ্চয়ই কাউকে সাবার করে লাশ পুঁতে রেখেছে। লাশই বটে, তবে পোঁতা নয়, পাচারের জন্য। যদিও কাজটা অসম্পূর্ণই থেকে গেছে। আমি দারোগাবাবুকে খবর দিতে যাচ্ছি। রুদ্রপ্রিয়র হাতে একটা ক্যাম্বিসের ব্যাগ দেখেছিলাম, ওতে যে কি আছে তা জানা হলো না। রুদ্র আমাকে পাহারায় রেখে থানার দিকে চলে গেল। কিন্তু কার লাশ পাচারের চেষ্টা করা হয়েছে এবং কেন ভেবে কোনো কুল কিনারা করতে পারলাম না। আমার ধারণা ছিল কেউ নিজের কার্যসিদ্ধির জন্য কুঞ্জ ভিলার পিছনের চত্বরটাকে ব্যবহার করেছে, কারণ বাড়ির সামনের দিকটা ঝাঁ চকচকে হলেও বাড়ির পিছনের দেওয়াল, পাঁচিলের গা শ্যাওলা আর বুনো গাছগাছড়ায় ভরে গেছে। ভাঙা ফোয়ারা, অব্যবহৃত নলকূপ সব মিলিয়ে পিছন দিকটা পুরো বাড়ির মতো পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সুতরাং কাউকে হত্যা করে সহজেই লাশ পুঁতে রাখা যাবে। কিন্তু রুদ্রর কথায় অন্যরকম ইঙ্গিত ছিল। সে কথা ভাবতে ভাবতে আচমকা মাথার ভিতরে বিদ্যুতের ঝিলিক দিয়ে একটা কথা মনে পড়ে গেল। লাশটা আক্রমণকারীদের দলের কারণ নয় তো? হয়তো কাউকে দিয়ে কোনো অপরাধমূলক কাজ করিয়ে প্রমাণ লোপাটের জন্যে আগেভাগেই তাকে খতম করে দিয়েছে। এখন কুঞ্জ ভিলায় গোয়েন্দাকে আসতে দেখে সেই লাশ পাচারের চেষ্টা করছে। এসব নিয়ে 7-5 ভাবছি, এমন সময় রুদ্রপ্রিয়কে আসতে দেখলাম। এসে বলল, বৃশ্চিক, আজ রাতে একটা ধামাকা হবে, তৈরি থেকো। অপরাধীদের হাতে নাতে ধরতে হলে উপযুক্ত সময় হলো রাতের অন্ধকার। নিশাচরের মতো আততায়ীরা রাতকে ভালোবাসে। সব কাজ রাতেই সম্পন্ন হয়। আমি আর ধৈর্য রাখতে পারলাম না। অস্থির হয়ে বললাম, সেই রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে? কিন্তু তোমার হাতের ওই ব্যাগে কি আছে বললে না তো? রুদ্রপ্রিয় মুচকি হেসে ব্যাগ থেকে একটা নকল দাড়ি, গোঁফ, পরচুলা আর পাগড়ি বের করে দেখালো। ব্যাগের ভিতর একটা ছোটোখাটো রংচটা পুরনো অ্যালবামও দেখতে পেলাম। কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, এইসব কি রুদ্রপ্রিয়, কোথা থেকে পেলে? রুদ্র হাসি মুখে বলল, রাজুর ঘর থেকে। শুনে আমি আকাশ থেকে পড়লাম। আমাকে হতবুদ্ধির মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে রুদ্রপ্রিয় বলল, ছেলেটা নিকুঞ্জবাবু ও বিনোদিনী দেবীকে নিজের বাবা মায়ের মতোই শ্রদ্ধা করত, ভালোবাসত। কিন্তু ভাগ্য তার সহায় হলো না, সব মায়া কাটিয়ে চলে যেতে হলো। বিনোদিনী দেবী যখন পরশু রাতে মিস্টার উপাধ্যায়কে ফোন করে নিকুঞ্জবাবুর অন্তর্ধানের খবর দিয়ে কিছু একটা ব্যবস্থা করতে বলেন, তখন আড়াল থেকে তাদের সমস্ত কথাবার্তা একজন শুনে ফেলে। নিকুঞ্জবাবু উধাও হওয়ার পর থেকেই লোকটি কুঞ্জ ভিলার উপর 24 ঘন্টা নজর রাখতে শুরু করে। পিছনের ওই বাগান দিয়ে ঢুকলে বাড়ির সব দিকেই চলে যাওয়া যায়। জোরে জোরে কথা বলা বিনোদিনী দেবীর বরাবরের অভ্যাস। ওনাদের টেলিফোনটা নিচের হল ঘরেই রাখা থাকে। লোকটা জানলার কাছে দাঁড়িয়ে সব কথা শুনতে পেয়ে যায়। লোকটির সাথে তার সাগরেদরাও ছিল। তারা এই রহস্য সমাধানের জন্য গোয়েন্দা ডেকে আনার কথা শুনতে পায় এবং তখনই দলনেতার নির্দেশে আমার মাথায় ভারী পাথর ফেলে হত্যা করার পরিকল্পনা করে। রাজু তাদের কোনোভাবে দেখতে পেয়ে যায় এবং পিছনের বাগানে গিয়ে ওদের সব কথা শুনে ফেলে। ওদের দলনেতাকে চিনতেও পেরে যায়। ওরা রাজুকে দেখতে পেয়ে তাড়া করে। রাজু তাড়াতাড়ি ছুটে পালাতে গিয়ে পা থেকে এক পাটি হাওয়ায় চটি খুলে যায়। সে তাড়াহুড়োয় ওটাকে ফেলে রেখে শটান বাড়ির ভেতরে ঢুকে পড়ে। রাজুকে ওরা তখনই মেরে ফেলতে পারত, কিন্তু তাতে ধরা পড়ে যাবার ঝুঁকি ছিল, কারণ অদূরেই থানা। তাছাড়া চিৎকার করলে আশপাশ থেকে দেখে ফেলার সম্ভাবনা খুব বেশি ছিল। কুঞ্জ ভিলার পিছনের দিকে কোনো ঘরবাড়ি না থাকলে মুখোমুখি বা
পাশাপাশি তো জনবসতি ছিল, তাই ঝুঁকি না নিয়ে গতকাল পর্যন্ত সুযোগের অপেক্ষা করছিল। এদিকে রাজু আত্মরক্ষার তাগিদে সকাল থেকে গেট বন্ধ করে ভেতরেই থেকে যায়। আমাদের গাড়ি থেকে নামতে দেখে বিনোদিনী দেবী রাজুকে গেট খুলে দিতে বলে। রাজু গেট খুলে দিয়ে নিজের ঘরে চলে যায়। সে মাঝে মাঝে একটা যাত্রা দলে ছোটখাটো পাঠ করত, ফলে ছদ্মবেশ ধারণ করতে কোনো সমস্যা হয়নি। হাতে পায়ে রং করে নকল দাড়ি গোফ লাগিয়ে পরচুলো আর পাগড়ি পরেও নিজের ঘর থেকে বেরিয়ে আমাদের সব কিছুই জানাতে আসছিল। কিন্তু আমরা যদি ওকেই দোষী সাব্যস্ত করি, ও এই ভেবে কাগজে বাবু সাবধান লিখে দরজার ফাঁকে গুঁজে রেখে পাঁচিল টপকে পালায় এবং সারাদিন ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। ওদিকে দূর থেকে অপরাধীরা কুঞ্জবিলার উপর নজর রেখেছিল, কিন্তু রাজু যে ছদ্মবেশে পিছনের রাস্তায় ঝোপের মধ্যে লুকিয়ে আছে তা ওরা ভাবতেও পারেনি। সারাদিন রাজুর দেখা না পেয়ে বিনোদিনী দেবীও অস্থির হয়ে ওঠেন। অনেক বেলা হয়ে গেছিল, তাই আমরাও বেরোবার সময় ওর খোঁজ না করেই বেরিয়ে পড়ি। অপরাধীরা ওকে দেখতে না পেয়ে নিজের ঘরে আছে ভেবে তখনকার মতো চলে যায়। এদিকে বিকেল বা সন্ধ্যের মুখে রাজু ফের লুকিয়ে বাড়িতে ঢোকে। ছদ্মবেশ খুলে রেখে বিনোদিনী দেবীর জন্য কামিনীর কুঁড়ি তুলতে যায়, আর তখনই আততায়ী ওকে ছোঁড়া মেরে পালায়। আততায়ী জানা ছিল প্রতিদিন ওই সময় রাজু বাগানে যায়। দিনের আলোয় ব্যর্থ হয়ে সেই সুযোগটাকে কাজে লাগায়। ট্রাঙ্কের পোশাকে টাটকা কালো রং এখনো লেগে আছে। এই দেখো, আজ রাজুর ঘরে গিয়ে ওর ট্রাঙ্কটা খুলেছিলাম। আমি রুদ্রপ্রিয়র হাতে ধরা জিনিসগুলোর দিকে ভালো করে তাকিয়ে দেখলাম। সত্যি সত্যি পরনের ধুতি, ফতুয়া, নকল দাড়ি গোফ সবেতেই কালো রং বা কালির ছোপ লেগে আছে। হলঘরের পর্দার তলা দিয়ে এমন কালো রঙের দুটো পাকেই আমি দেখেছিলাম, কিন্তু একটা কথা তখনও আমার মাথায় ঢোকেনি। কার লাশ পাচারের চেষ্টা করা হয়েছে, তার কারণ কি? রুদ্রপ্রিয়কে প্রশ্নটা করতেই সে বলল, সবুরে মেয়া ফলে রাত অব্দি অপেক্ষা করো, সব জানতে পারবে। তার আগে আমাকে আরো একটা কাজ সেরে নিতে হবে। কিছুক্ষণ আগে এই দলের লোককে হত্যা করে এখান থেকে চম্পট দিয়েছে। এখন আর বাকি কয়েক ঘন্টা ওরা কুঞ্জবিলার ছায়াও মারাবে না। সন্ধ্যার আগে তো কখনোই নয়। কিন্তু ওই পুরনো অ্যালবামটা, ওটা কোথা থেকে পেলে? আমি জিজ্ঞেস করলাম। রুদ্র বলল, ওটা নিকুঞ্জবাবুর সেই স্টোর রুম থেকেই পেয়েছি। গতকাল আমরা কেবল ভাঙাচোরা লোহালক্কর, পুরনো আসবাবপত্র ইত্যাদি দেখেছিলাম, কিন্তু সবকিছুর আড়ালে যে একটা বড় টিনের বাক্স রাখা ছিল তা আমাদের কারো চোখে পড়েনি। তন্ন তন্ন করে খুঁজে সেটা আজ দেখতে পেলাম। বাক্সের ডালায় স্মৃতিচিহ্ন লেখা ছিল। ডায়েরিতে লেখা নিকুঞ্জবাবুর জীবনীর সাথে হাতের লেখার মিল খুঁজে পেলাম। অর্থাৎ ডায়েরিটার যিনি আসল মালিক তার হাতের লেখার সাথে হুবহু মিল। বাক্সটা খুলে দেখলাম পুরনো কিছু ছোট বড় অ্যালবাম সুন্দর করে পরপর সাজানো রয়েছে। প্রতিটা অ্যালবামের ওপর সাল তারিখের লেবেল সাঁটা। আমি সবগুলো উল্টে পাল্টে দেখলাম। বেশিরভাগ অ্যালবামেই আত্মীয় স্বজন, মা বাবা, খুড়তুতো জারতুতো ভাই বোনেদের বিভিন্ন অনুষ্ঠানে যাবার ছবি, বেড়াতে যাবার ছবি ইত্যাদিতে ভর্তি। সকলের নাম পরিচয় লেখা আছে ছবির নিচে। সেখানে বিশেষ কিছু চোখে পড়েনি, কিন্তু এই ছোট অ্যালবামটায় শুধুমাত্র বিশেষ দুই ব্যক্তির শৈশব, কৈশোর, যৌবন 3 কালেরই ছবিতে ভরা। সব ছবিতেই দুজনের নাম, বয়স, সাল, তারিখ সব উল্লেখ করা আছে। কুঞ্জভিলা এখন মোটেও নিরাপদ নয়। দারোগাবাবু নিরাপত্তার জন্য পুলিশ পোস্টিং দিতে চেয়েছিলেন, বিনোদিনী দেবী রাজি হননি। উনি বললেন, আমার আর নতুন করে হারানোর কিছু নেই দারোগাবাবু, যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে। উনি যে নিখোঁজ এখনো কেউ তা টের পায়নি। এমনিতেও 2 দিন পরে সব জানাজানি হয়েই যাবে। নতুন করে আর লোক আসাতে চাই না। ওনার মনের অবস্থা বিবেচনা করে যদিও প্লেন রেসে 2 জন পুলিশকে মোতায়েন করা হয়েছে, তবু আততায়ী এতটাই ধূর্ত যে কোনো অসতর্ক মুহূর্তে কুঞ্জবিলায় প্রবেশ করবে কিছু জিনিস লুপাট করার জন্য। কুঞ্জবিলার প্রতিটা কোন আনাজ কানাজ তার নখদর্পণে। তাই আমি অ্যালবামটা সাথে করে নিয়ে এলাম। রুদ্র এক ঝলক হাত ঘড়িটা দেখে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, বৃশ্চিক, বেশ বেলা হয়ে গেছে, চলো এবার বাড়ি যাই। মৃত্যুদের গুরুদেবের কৃপায় দুপুরের ভোজটা নিয়ে আর বৃথা যাবে না। চর্বচস্য লিজ্জপেয়র প্রভূত সম্ভাবনা আছে, কি বলো? আমারও একই মত। রুদ্রর মতের সাথে আমার মত অধিকাংশই মিলে যায়।
বৌঠান তাই মাঝে মাঝে আমাদের দোসর, ভাইরা ভাই, মানিকজোর, শরীর সাক্ষী মাতাল ইত্যাদি অলঙ্কারে ভূষিত করে মুখ দিয়ে অমৃত বচন বর্ষণ করে থাকে। বললাম, অবশ্যই ভুরি ভোজের সম্ভাবনা প্রবল, গত রাতে তার কিছু নমুনাও পেয়েছি। সে কথা মনে হতেই আমরা তড়িঘড়ি একটা ট্যাক্সি ধরে বাড়ি ফিরে এলাম। দুপুরের ভুরি ভোজ সেরে উঠতে না উঠতেই চোখ জুড়ে ঘুম নেমে এলো। তক্তপোষেই দুজনে পাশাপাশি শুয়েছিলাম। ঘুম ভাঙতেই দেখি দিন দুপুরে বন্ধুবরের দরজা বন্ধ। ভাগ্যি সেটা দিনের বেলা, তাই গাড়ি ঘোড়ার শব্দ আমাকে বাঁচিয়ে দিল সে যাত্রায়। ওদের কীর্তি দেখে মনে মনে হাসলেও সত্যিই হিংসে হয়। সন্ন্যাস ভেঙে চুলে পাক ধরার আগে একটা ব্যবস্থা না করলেই নয় দেখছি। যাই হোক, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো। এদিকে তখনও ঘরের দরজা বন্ধ দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। দরজায় টোকা মেরে বললাম, আরে ভায়া, এখনো কি লীলা খেলা চলছে? এদিকে সময় বয়ে যাচ্ছে যে, ওঠো এবার, কুঞ্জভিলায় যেতে হবে তো নাকি? আমি রেডি, তুমি প্রস্তুত হয়ে নাও বৃশ্চিক। পিছন থেকে রুদ্রপ্রিয়র গলা শুনে থতমত খেয়ে গেলাম। সে বলল, এবার একটা বিয়ে করো ভায়া, তোমার দেখছি মাথাটাই গেছে। আমাকে এতটা দায়িত্ব জ্ঞানীন ভাবলে কি করে? অবেলা খেয়ে তোমার বউঠানের শরীরটা ভালো লাগছে না, তাই এখনো দরজা ভেজিয়ে শুয়ে আছে। আমি অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। হরিরাম চা বসিয়ে দিয়েছে, চা খেয়েই বেরিয়ে পড়বো। আমি লজ্জায় আর কিছু বলতে পারলাম না, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিলাম। রুদ্রপ্রিয় বেরোবার আগে থানায় ফোন করে দারোগাবাবুর সাথে টুকটাক কিছু জরুরি কথা সেরে নিল। কিছুক্ষণের মধ্যেই চা আর মুড়ি মাখা খেয়ে বেরিয়ে পড়লাম। রুদ্রপ্রিয় আমাদের চেনা ট্যাক্সিতে যেতে যেতে বলল, আজ যা ঘটতে চলেছে তা মোটেও সুখকর নয় বৃশ্চিক। সংঘর্ষের সম্ভাবনা প্রবল, তবে সেসবে আমি ভয় পাই না। আমার চিন্তা বিনোদিনী দেবীকে নিয়ে। রজতেশবাবুকে যা বলার বলে দিয়েছি। এখন বিনোদিনী দেবীর ভালো মন্দ দেখার দায়িত্ব আপাতত ওনার উপরেই বর্তেছে। রুদ্রপ্রিয়র সব কথা আমার কাছে স্পষ্ট না হলেও বুক ঢিপ ঢিপ করতে লাগলো অজানা আশঙ্কায়। সংঘর্ষের ভয় নয়, অঘটনের ভয়। আমি ওর কথা মতো কুঞ্জ ভিলায় পৌঁছে পিছনের বাগানে সেই পুরনো ফোয়ারার গাঁথনির আড়ালে ঘাপটি মেরে বসে রইলাম। রাত 10:30 নাগাদ কুঞ্জ ভিলার সব আলো নিভে গেল। চিরকাল এটাই হয়ে আসছে। রাত 12:30টার মধ্যে আশেপাশের সব বাড়ির আলো নিভে যেতেই রাস্তার গ্যাস বাতিগুলোকেও হঠাৎ করেই নিভিয়ে দেওয়া হলো। বুঝলাম প্রতীক্ষার অবসান হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই জনা চারেক লোককে পাঁচিল টপকে নলকূপের দিকে হেঁটে আসতে দেখলাম। তাদের একজনের হাতে হ্যারিকেন ছিল। নলকূপের কাছাকাছি এসে দাঁড়াতেই দলনেতার মুখ দেখে স্তম্ভিত হয়ে গেলাম। মনে মনে নিজেকেই প্রশ্ন করলাম, হা ঈশ্বর, এ কাকে দেখছি আমি? এ যে অবিশ্বাস্য। স্বয়ং নিকুঞ্জ সেন দাঁড়িয়ে আছে সেই মাটির উঁচু ঢিবির পাশে। আমার মাথায় সব তালগোল পাকিয়ে গেল। নিকুঞ্জ সেন তার মানে নিখোঁজ হননি, নিখোঁজ হবার অভিনয় করছিলেন মাত্র। মাথায় যেন বজ্রাঘাত হলো। এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে মুখ দিয়ে শব্দ বেরিয়ে আসছিল। আমি কোনো মতে নিজেকে সামলে নিলাম। রুদ্রপ্রিয় কোথায় লুকিয়ে আছে তা আমার জানা নেই। নিকুঞ্জ সেন এবার তার 2 সাগরেদকে বললেন, এই তোরা এবার কাজ শুরু কর। আজ রাতের মধ্যে এই লাশটা কিন্তু চালান করে দিতে হবে আমাদের গোপন আস্তানায়। তারপর কালু ডোমকে দিয়ে লাশটা রাতারাতি পুড়িয়ে ফেলতে হবে। কালু ডোমের মুখ বন্ধ রাখার জন্য বিস্তর টাকা পয়সা ঢালতে হয়েছে আমাকে। সব সুদে আসলে উসুল করে নেব নিকুঞ্জের লাশটা পোড়ানো হয়ে গেলে। তবে আরো একটা পথের কাঁটাকে সরিয়ে দিতে হবে। হে ওস্তাদ, নিকুঞ্জর বউ বিনোদিনী নাকি? আর ওই অসীমা? যাই বলো, বেশ খাসা চেহারা কিন্তু ওস্তাদ। কাজের লোক বলে মনেই হয় না। হ্যাঁ, বিনোদিনী ছাড়া আবার কে? তবে রজতেশকে আপাতত বাঁচিয়ে রাখবো, যেহেতু ও বেশ করিতকর্মা ছেলে। ওকে আমার কাজে লাগবে। হাত করে নিতেও বেশি দিন সময় লাগবে না। টাকার কাছে সবাই গোলাম, সবাই। আর অসীমার কথা বলছিস? আমার প্রস্তাবে রাজি থাকলে অসীমা এ বাড়িতে টিকে থাকবে, নইলে ওকে ওর বৌদিমণির কাছে পৌঁছে দিতে
কতক্ষণ আর লাগবে? হ্যাঁ, বিনোদিনীকে তীর্থে নিয়ে যাব খুব শিগগির। যে কাজের জন্য নিখোঁজ হবার অভিনয় করলাম সেই কাজ শেষ। কাল কুঞ্জবিলায় ফিরে যাব বিনোদিনীর নাকি কান্না শুনতে। তারপর আগামী রবিবার রওনা দেব বেনারসের উদ্দেশ্যে। ওখান থেকে হরিদ্বার হয়ে কেদারবদ্রী চলে যাব। তারপরেই খালাস। তীর্থ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মারা যাবার ঘটনা তো আকচার ঘটছে। পাহাড় থেকে খাদে পড়ে যেতে কতক্ষণ আর লাগবে? সব ঠিক করাছে, সব কারো কোনো সন্দেহ হবে না। কলকাতায় ফিরে এসে রজতেশ আর বারাবর্ষীদের কাছে একটু দুঃখের নাটক করতে পারলেই কেরলা ফতে। তারপর পুরো সম্পত্তি, গাড়ি বাড়ি, সোনার দোকান পুরোপুরি আমার একার হয়ে যাবে। হো হো করে হেসে উঠলেন নকুল নিকুঞ্জ সেন। আমি তখন বুঝলাম এ যে নিকুঞ্জ সেন নয়, তা ওর কথাবার্তায় প্রমাণিত। অথচ নিকুঞ্জ সেন অন্তর্ধান রহস্যের সমাধান করতে প্রথম দিন কুঞ্জভিলায় এসে রুদ্রপ্রিয় যখন নিকুঞ্জবাবুর ছবি দেখতে চেয়েছিল, তখন এই লোকটার ছবি দেখিয়েছিল মিসেস সেন। এও কি তবে যাত্রাপালায় নাটক করত? নিকুঞ্জ সেনের মুখোশ পরে মেকআপ নিয়ে আসল নিকুঞ্জ সেজে বসে আছে। আমি যখন আকাশ পাতাল ভাবছি, এমন সময় রুদ্র একটা কাঁচা কাজ করে ফেলল। নকল নিকুঞ্জর কথা শেষ হতেই বাগানের ঝোপঝাড়ের আড়াল থেকে রিভলভার হাতে বেরিয়ে এসে নকল নিকুঞ্জ বাবুর দিকে তাক করে বলল, আপনার খেল খতম নিরঞ্জন বাবু, আপনি ধরা পড়ে গেছেন। কোনো রকম চালাকি না করে হাত তুলুন, নইলে একটাও গুলি আর বাকি থাকবে না আমার রিভলভারে। আপনার সাগরেদের অস্ত্রগুলো ফেলে দিতে বলুন এক্ষুনি। রুদ্রপ্রিয়র হুমকি শুনে দলনেতা নিরঞ্জন সবাইকে অস্ত্র ফেলে দেবার নির্দেশ দিল। কিন্তু কোত্থেকে আরও একটা শ্যাঙাত এসে পিছন থেকে আচমকা রুদ্রকে গামছা দিয়ে পেঁচিয়ে ধরল। ফলে হাতের মুঠো আলগা হয়ে পিস্তলটা মাটিতে পড়ে গেল। নিরঞ্জন হাততালি দিয়ে বলে উঠলেন, সাব্বাস! এই না হলে তুই কালো রং, তোকে আমি আমার প্রধান সহকারী করে নেব। ওদিকে সাগরেদ ঝটপট রিভলভারটা কুড়িয়ে নিতে যেতেই আমি পিছন থেকে এসে বেমক্কা তার মাথায় লাঠির আঘাত করলাম। সে সঙ্গে সঙ্গে রক্তাক্ত কলেবরে মাথা ধরে মাটিতে বসে পড়ল। ততক্ষণে রুদ্রপ্রিয়র নির্দেশ পেয়ে পুলিশ এসে গোটা দলটাকে পাকড়াও করে ফেলেছে। রুদ্র আমার দিকে এগিয়ে এসে পিঠ চাপড়ে বলল, এই না হলে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির সহকারী। শেষটায় তুমি তো বাজিমাত করলে হে বেসিক। লাঠিখানা আগে আমার চোখেই পড়েনি। আসলে হয়েছে কি, রুদ্রপ্রিয় সেই পুরনো অ্যালবাম আর রাজুর ছদ্মবেশের সাজসজ্জার সাথে নিকুঞ্জবাবুর টেবিল থেকে সোনার বাঁট দেওয়া লাঠিটাও দুপুরেই সঙ্গে করে নিয়ে এসেছিল। আমি সন্ধ্যায় বেরোবার সময় লাঠিটাকে অস্ত্র হিসেবে নিয়ে এসেছি। রুদ্র খুব উত্তেজিত ও চিন্তিত ছিল, তাই ও সেটা খেয়াল করেনি। ওদিকে মাটি খোঁড়া শুরু হয়ে গেছে। অনেকটা খোঁড়াখুড়ির পর 10 ফুট গভীর থেকে একটা পচা গলা, প্রায় কঙ্কালে পর্যবসিত লাশ উদ্ধার হলো। শার্টের ছেঁড়া পকেটের গায়ে তখনও নিকুঞ্জ নামটা জল করছে। হই হট্টগোল শুনে বিনোদিনী দেবী রজতেশ বাবুর সাথে নিচে নেমে এসেছিলেন। স্বামী নিকুঞ্জ সেনের লাশ দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। রজতেশ বাবু আর অসীমা তাকে ধরাধরি করে অন্দরমহলে নিয়ে গেল। নিরঞ্জন সশস্ত্র পুলিশ বাহিনীর ঘেরাটোপে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রুদ্রপ্রিয় ওর শার্টের কলারটা ধরে গম্ভীর স্বরে বলল, কি মনে করেছিলেন নিরঞ্জন বাবু? কেউ কোনোদিন ধরতেও পারবে না যে আপনি নিকুঞ্জ সেন সেজে নিকুঞ্জ বিলায় বসবাস করছেন আজ 8 মাস ধরে। সৎ ভাই নিকুঞ্জ সেন আর আপনি একই মাতৃগর্ভে জন্ম না নিলেও পিতৃসূত্রে আপনারা দুজনে একেবারে একই রকম দেখতে। সেই সুযোগটাকে কাজে লাগালেন। নিকুঞ্জ বাবুর উন্নতি আপনি সহ্য করতে পারলেন না। আপনাদের বাবা শ্রদ্ধেয় কুঞ্জবিহারী সেন আপনার জঘন্য স্বভাব চরিত্রের কারণে বহু বছর আগে ত্যায্য পুত্র করেছিলেন। আপনি তহবিল তছরূপ করে টাকা পয়সা নিয়ে এক রাতে বাঁকুড়ার একটি প্রত্যন্ত গ্রামে গিয়ে আপনার এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে আশ্রয় নেন। তিনি আপনাকে অন্ধের মতো স্নেহ করতেন। সেখান থেকে আপনি গোপনে
বিদেশে মূর্তি পাচারের কাজ চালিয়ে যেতে থাকেন। আপনার হাতে প্রচুর অর্থ আর ক্ষমতা এলো। গ্রাম থেকে ব্যবসা চালানো সহজ ছিল না, আপনার একটা স্থায়ী ঠিকানার দরকার ছিল। তখন আপনি ঠিক করে ফেললেন নিকুঞ্জবাবুকে মেরেই বাড়িতে বসবাস করে পারিবারিক ব্যবসার পাশাপাশি পাচার চক্রের ব্যবসাও করবেন। কেউ আপনাকে ধরতেও পারবে না। আপনার পরিকল্পনা সার্থক হলো। আপনি কুঞ্জভিলা এসে আলাদা ঘরে বসবাস শুরু করলেন। এক ঘরে থাকা আপনার পক্ষে নিরাপদ ছিল না। বিনোদিনী দেবী আপনাকে চিনতে পেরে যেতেন। অসীমা, রাজু, এমনকি বিনোদিনী দেবীও হঠাৎ করেই আপনার মধ্যে পরিবর্তন লক্ষ্য করেছিলেন। কিন্তু আপনি যে কত বড় প্রতারক তা ওরা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। যাই হোক, এবার বাকিটা আপনি বলুন নিরঞ্জনবাবু, কিভাবে খুনটা করলেন? নিরঞ্জনবাবু চুপ করে আছে দেখে রুদ্রপ্রিয় পিস্তলটা ওর কপালে ঠেকিয়ে ধমক দিয়ে বলল, শিগগিরই বলুন, নইলে মাথার খুলি উড়িয়ে দেব। নিরঞ্জনবাবু বলতে শুরু করলেন, একদিন নিকুঞ্জ রাতে সোনার দোকান বন্ধ করে যখন নিজের গাড়িতে উঠছিল, সেই সময় আমি ক্লোরোফর্ম দিয়ে ওকে অজ্ঞান করে দিই। তারপর ওকে গাড়ির মধ্যেই কুপিয়ে মেরে ফেলি। ওই অফিস বাড়িতে কিছুক্ষণের জন্য লাশটাকে এনে ফেলে রাখি। তার দিন দুয়েক আগেই কুঞ্জভিলার এই নলকূপ মেরামতির জন্য মাটি খোঁড়া হয়েছিল। ওর ভিতরই লাশটাকে ফেলে আবার মাটি দিয়ে বুঝিয়ে দিই। বিনোদিনীকে বলি ওই নলকূপ সারিয়ে লাভ নেই, ও আবার খারাপ হয়ে যাবে। তাই মিস্ত্রিদের দিয়ে মাটি বুঝিয়ে ওদের আসতে বারণ করে দিয়েছি। বিনোদিনী, অযতেশ, অসীমা সকলেই আমার কথা মেনে নেয়। নিকুঞ্জকে বাড়ির সকলেই সমীহ করে চলত, কেউ তার কথার অমান্য করত না। ফলে আমাকে কোনো সমস্যায় পড়তে হয়নি। আমি নিকুঞ্জ সেজে কুঞ্জভিলায় থেকে যাই। তারপর একদিন বিনোদিনীকে মেরে ফেলার পরিকল্পনা করি এবং সুযোগের অপেক্ষায় থাকি। ইতিমধ্যে আমাদের একটা দল পুলিশের হাতে ধরা পড়ে যায়। যদিও ওরা কেউ আমায় চোখে দেখেনি, আমার অ্যাসিস্ট্যান্ট ওদের যেমন যেমন নির্দেশ দিত ওরা তা পালন করত। তবুও কিছুদিনের জন্য গা ঢাকা দিতে আমি ইচ্ছে করে নিখোঁজ হয়ে যাই। বেশ, বুঝলাম। আপনার অ্যাসিস্ট্যান্টকে বোধ করে আপনি গুলি করে হত্যা করিয়েছেন, যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। এমনিতেই একটা দল ধরা পড়ে যাওয়ার ঝুঁকি থেকে গেছি। তার উপর আমাকে ছোনা মারতে ব্যর্থ হন, তাই সাক্ষ্য প্রমাণ লোপাটের জন্য একেবারে চিরতরে সরিয়ে দিলেন, তাই না? রাজুর মতো নিষ্পাপ একটা বাচ্চা ছেলেকেও আপনি শেষ করে দিলেন। তবে রাজুকে আপনি নিজের হাতে মেরে আপনার অজান্তে আমাদের তদন্তের পথ প্রশস্ত করে তুলেছিলেন মিস্টার নিরঞ্জন সেন। রাজু মারা যাওয়ার মুহূর্তে নিম আর রজনীগন্ধা ফুলের গাছের দিকে ইশারা করে আপনার নামে প্রথম অক্ষর দুটি চিহ্নিত করে গেছে বিনোদিনী দেবীর কাছে। স্টোররুম থেকে পাওয়া এই পুরনো অ্যালবাম সে প্রমাণকে পুরোপুরি নিশ্চিত করতে সাহায্য করেছে। কৈশোর পর্যন্ত আপনাদের দুই ভাইয়ের মধ্যে সদ্ভাব ছিল তা অ্যালবামের ছবিতেই প্রমাণিত। আপনাদের দুই ভাইয়ের প্রতিটি ছবির নিচে নিরঞ্জন প্লাস নিকুঞ্জ লেখা। কুঞ্জবিহারী বাবু প্রথমা স্ত্রী নীলিমা দেবী, অর্থাৎ আপনার মা আপনার জন্মের কিছুকাল পর রক্তাল্পতায় মারা যান। কুঞ্জবিহারী বাবু দ্বিতীয় বিবাহ করতে বাধ্য হন। দ্বিতীয় স্ত্রী ছিলেন আপনার মাসি সরমা দেবী। বিবাহের 2 বছরের মাথায় নিকুঞ্জবাবুর জন্ম হয়। বেশ ভালোই তো ছিলেন দুই ভাই মিলে। সরমা দেবী আপনাকে মাতৃস্নেহী লালন পালন করছিলেন। তারপর সরমা দেবীও পিলে রোগে মারা গেলেন। তখন আপনাদের দুজনেরই কৈশোর উত্তীর্ণ হয়ে যৌবনে পা রেখেছেন। এরপর থেকেই ধীরে ধীরে আপনাদের মধ্যে বদল আসতে শুরু করে। নেশাবান, মারপিট, বৎসঙ্গ, মেয়েদের সম্মানহানির মতন ঘৃণ্য কাজে জড়িয়ে পড়েন। কুঞ্জবিহারী বাবু আপনাকে কুঞ্জভিলা থেকে বিতাড়িত করেন। বৎসঙ্গে না পড়ে দুই ভাই মিলেমিশে থাকতে পারলে আপনাকে আজকের দিনটা দেখতে হতো না নিরঞ্জন বাবু। আপনি সন্দেহ এড়াতে কুঞ্জভিলায় এসে নিকুঞ্জবাবুর অর্ধ সমাপ্ত ডায়েরি লিখে ফেলেন। কিন্তু দুরকম হাতের লেখা এবং ভিতরের কিছু ঘটনার অসংলগ্নতায় আমি প্রমাণ পেলাম ডায়েরির বাকি অংশটা অন্য কেউ লিখেছেন। এরকম বিভিন্ন সূত্র ধরে এগিয়ে আপনাকে ধরে ফেলি। নিরঞ্জন বাবুর আর কিছু বলার ছিল না, মাথা হেঁট করে রইলেন। এরপরের কাজ অবশ্য পুলিশের ছিল। তারা অপরাধীদের অ্যারেস্ট করে নিয়ে গেল। কুঞ্জভিলায় গিয়ে বিনোদিনী দেবীর সাথে দেখা করে এলাম। উনি লজ্জায় মুখ তুলে তাকাতে পারছিলেন না। এতগুলো দিন ধরে তিনি একজন পরপুরুষের সাথে এক ঘরে না হলেও এক ছাদের নিচে থেকেছেন। বারবার সে কথা বলে ঘৃণা প্রকাশ করছিলেন। শেষে কান্নায় ভেঙে পড়লেন। নিকুঞ্জবাবুর জামার পকেটে তিনি রঙিন সুতোর নকশা তুলে নিকুঞ্জ সেন নামটা খোদাই করে দিয়েছিলেন। স্বামীকে তিনি যে
বড্ড ভালোবাসতেন। নিয়মকানুন মিটে যাবার পর আমরা যখন আমাদের গন্তব্যে ফিরে এলাম, তখন পূব আকাশে রং ধরে গেছে। হরিরাম এসে দরজা খুলে দিল। আমরা ঘরে প্রবেশ করতেই বৌঠানের মধুর বচন শুনতে পেলাম। ওই যে মানিক জোর এলেন। হাড় মাস একেবারে জ্বালিয়ে খেলে। ওনাদের আর কি, হাত পা ছড়িয়ে লম্বা হয়ে এবার পিঠ টান দেবেন, আর আমি এসেলে গিয়ে তেল কালি মেখে ওনাদের উদরপূর্তির ব্যবস্থা করব। ঘরের খেয়ে মনের মোষ তাড়ানো যত সব। তারপরেই আবার নরম সুরে বলল, যাও হাত পা ধুয়ে ঘরে এসে বসো দুজনে। সারাটা রাত তো বোধহয় পেটে কিছুই পড়েনি। আমি চা জল খাবার নিয়ে আসছি, যাও খেয়ে নেবে চলো। রুদ্রপ্রিয় টিপ্পনি কাটল, সত্যি নারী চরিত্র বেজায় জটিল, কখন যে কোন তালে চলে কিছুই বোঝা যায় না। আমি আসন্ন ঝড়ের অপেক্ষায় রইলাম। আক্ষেপ করে বললাম, সাত সকালে খাবারের আয়োজনটা ভেস্তে দিলে তো রুদ্র। বৌঠান আঁচলের খুঁটে চাবির গোছা বেঁধে কাঁধে ফেলে কি যেন একটা বলতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত থেমে গেল। তাই সকাল সকাল ঝড়ের হাত থেকে বেঁচে গেলাম আমরা। শুনছিলেন মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে কদর্য কুঞ্জ ভিলা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, গল্পে থাকবেন। দেখা হচ্ছে শীঘ্রই।